আম্মু, নীরব কোথায়? রুমেই আছে। কেন মা, কি হয়েছে? আর আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? কোনো উত্তর না দিয়ে সোজা রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল নীরব বের হবে রুম থেকে। বের হয়েই গেছে, তখনই আরোহী শার্টের কলার ধরে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? কেন আপু? তোকে যা জিজ্ঞেস করলাম উত্তর দে। আরোহী রাগী গলায় চেঁচিয়ে বলল। নীরব এমন রাগী চেহারা দেখে ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি। তখন সাথে সাথে আরোহী এক হাতে গলা চেপে ধরে আরেক হাতে শার্টের কলার চেপে ধরে রাগী গলায় বলে উঠল, তোর হাত পা ভেঙে পঙ্গু করে হুইল চেয়ারে বসিয়ে রেখে দিব। তুই জানিস কার সঙ্গে মিথ্যা কথা বলছিস? সত্যি বলছি আমি আপু। আমার মাথা নষ্ট করিস না নীরব। তুই ভালো করেই জানিস আমার রাগ কতটা ভয়ঙ্কর। ব্যথা পাচ্ছি, ছাড়ো আপু। আর হয়েছে এটা কি সেটা তো বলো, রাগ দেখাচ্ছ কেন? এ বলে নীরব চুপটি রইল। বেশি কিছু আর বলল না, কারণ এই মেয়ে যে আর রাগ জেদ একটু এদিক ওদিক হলিয়ে খুন করে ফেলতে পারে, তাই চুপটি করে আছে। কি হলো বুঝতে পারছেন না তো আরোহী কেন এমনটা করলো? চলুন ফ্ল্যাশব্যাক দেখে আসা যাক। আরোহী, এই আরোহী, দাঁড়া দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। কি বলবি বল, জলদি, একটু কাজ আছে। বাপ্পা, আজ ক্লাস শেষ না করে এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছিস, ব্যাপারটা কি? সে যাই হোক, তুই কি বলবি বল। হুম, ব্যাপারটা কি আজ বলতো? রেগে মেগে একদম ফায়ার হয়ে আছিস, হঠাৎ ক্লাস না করে চলে যাচ্ছিস, কারণটা কি? কি বলবি বল, নয়তো গেলাম। আচ্ছা, বলছি, তোদের বাসায় যে ছেলেটা থাকে, কে ওই ছেলেটারে? আমার ফুফাতো ভাই। কেন? আসলে তোর ফুফাতো ভাইকে আমার ভাল লাগে, প্রেম করতে চাইছিলাম, তাই আর কি। একটু যদি ফোন নাম্বারটা দিতিস বান্ধবী হিসাবে। এই শুনে আরোহী রিয়ার দিকে চোখ দুটো বড় বড় করে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, যা বলছিস আর যেন কখনো না শুনি। বান্ধবী বলে বেঁচে গেলি, ওর দিকে আর চোখ তুলে তাকাবি না, ওর থেকে দূরে দূরে থাকবি। মানে কি বলছিস তুই? রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আমার লাইসেন্স করা মাল, হাত দিলে কেটে রেখে দিব আমার জিনিসে, শুধু এতটুকুই বলে দিলাম। তারপর দ্রুত সেখান থেকে আরোহী সোজা একটা গাড়ি নিয়ে বাড়িতে চলে গেল। এরপর কি হলো সেটা তো আপনারা শুনতেই পেলেন। এখন বর্তমানে তখন আরোহী বলে উঠল, তোকে আমি কি বলেছিলাম? 1000বার না করেছি কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করবি না, কথা বলবি না, মেয়েদের থেকে দূরে দূরে থাকবি। তবুও তুই কোন সাহসে সামিয়ার সঙ্গে রিলেশনে গেলি? কে বলছে তোমায় এই কথা আপু? মিথ্যা কথা। তখন আরোহী নীরবের গলায় আরো জোরে চেপে ধরে বলে উঠল, মিথ্যা তো তুই বলছিস এখন আমার সাথে। এখন তুই যে সামিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছিস, কি মনে করছিস আমি জানি না? কি যে বলছো আপু, আবল তাবল। ছাড়ো তো আপু, গলায় ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ো আগে। তুই মরার আগে জবাব দে আমার কথার। আরোহী চেঁচিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সামিয়া আমায় প্রপোজ করেছিল, বাট আমি না করে দিয়েছি। বিশ্বাস না হলে তুমি আমার বন্ধু আবিরকে জিজ্ঞেস করো। ঠিক আছে, ফোন লাগা, জলদি ফোন লাগা আবিরকে। তখন নীরব সাথে সাথে ফোনটা বের করে আবিরকে কল দিল। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ করলো। তখন সাথে সাথে আরোহী ফোনটা নিয়ে বলে উঠল, আবির ভাইয়া, কোথায় তুমি? কে আরোহী আপু? হ্যাঁ, কোথায়? এই তো দোকান পার। কেন আপু, কি হয়েছে? সামিয়ার সঙ্গে নাকি নীরব রিলেশনে গেছে? না আপু, সামিয়া প্রপোজ করেছিল কিন্তু নীরব না করে দিয়েছে। এখন কি আপনার কাছে যাওয়ার কথা নীরবের? আপু, একটু কাজ আছে, এক জায়গায় যাইতে হবে। তখন আরোহী ফোনটা কেটে দিয়ে নীরবের শার্টের কলার টেনে ধরে একটানে নিজের একদম কাছে নিয়ে আসলো। তখন আরোহী কিছু বলার আগে নীরব বলে উঠল, আচ্ছা আপু, আমি কথা বললে তোমার সমস্যা কি? সমস্যা কি মানে? তুই কি বুঝিস না কেন এমন করি? তোর পাশে আমি কেন অন্য কাউকে সহ্য করতে পারি না? কেন সহ্য হয় না? তোকে আজ স্পষ্টভাবে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুই শুধু আমার, আর কারো নয়। একটু থেমে আরোহী নীরবের আরো কাছে চলে গেল। দুজনের কপাল একসাথে মিশিয়ে ঠোঁটটা হালকা একটু দূরত্বে রেখে বলতে লাগলো, কোনো মেয়ে যদি তোর দিকে তাকায়, তোকে যদি আমি ছাড়া স্পর্শ করে কেউ, আমি সহ্য করতে পারি না। একটু থেমে আবারও বলতে লাগলো, তার কারণ আমি তোকে ভালোবাসি, আর যদি আমার জিনিসের প্রতি কেউ নজর দেয় তাহলে জানে মেরে ফেলবো আমি তোকে। আর যদি আমি তাকে না পাই তাহলে এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই তাকে আমার কাছ থেকে নেওয়ার। তখন নীরব কিছু বলতে গেলে আরোহী আবারও কথা থামিয়ে দিয়ে বলে উঠল আবার, কথাটি মাথায় রাখিস, আমি তোকে ভালোবাসি।
1-2 বছরে এই ভালোবাসা জন্মেনি, দীর্ঘ 18টি বছর ধরে তোকে ভালোবাসি। তখন নীরব ধীরে ধীরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমরা তো ভাই বোন, তাই না আপু? এটা কিভাবে সম্ভব? দেখ, সম্পর্কে তুই ভাই হোস আর যেই বালি হোস না কেন, তা দেখার সময় নেই। কারণ তোকে আমি যেদিন থেকে ভালোবেসেছি সব ভুলে গেছি। এই কথাটি মাথায় গেঁথে রাখিস। তুই শুধু আমার, আর আমি শুধু তোর। এখন থেকে আর আমাদের দুজনের মধ্যে যে আসবে তাকে জানে মেরে ফেলবো। এখন তুই ভালোবাসলেও না ভালোবাসলেও। এই বলে আরোহী নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিয়ে লিপকিস করতে লাগলো। এইদিকে নীরব বোকার মতো তাকিয়ে আছে, কি বলবে ভেবেই পাচ্ছে না। কিছুক্ষণ বাদে আরোহী ছেড়ে দিয়ে বলল, এই যে এই দেহটা দেখছিস, আমার এই শরীরের প্রতিটি অংশ তোর জন্য। যখন যা চাইবি ইশারা করবি, তোর জন্য রেডি। তারপরেও যদি তুই অন্য কোনো মেয়েদের দিকে তাকাস তাহলে তোরে প্রাণে মেরে ফেলবো। তখনই দরজার বাহির থেকে আরোহীর আম্মু ডাকতে লাগলো, কিরে, কি হয়েছে আবার তোদের? এই আরোহী, দরজা খোল। এই মায়াটা না খালি এই ছেলের সঙ্গে ঝগড়া লাগে, দরজা খোল। তখন আরোহী বলে উঠল, কখন আসবি তুই? একটু রাত হবে। ঠিক আছে, যা। রাতে তোর সাথে আরো হিসাব কিতাব বাকি আছে, কথা আছে। সোজা আমার রুমে চলে আসবি, একদম রেডি হয়ে। আমি তোর জন্য অপেক্ষা করব। আরোহীর কথা শুনে নীরব মনে মনে বলে, কি যে বলি, এই রাগজেদ সবই একতরফা। কারো হ্যাঁ বা না জবাবের অপেক্ষা করেই না। সে যা বলবে তাই সঠিক, তাই সব। একে তো বোন, আবার হচ্ছে দজ্জাল মেয়ে। এমন মেয়ের সঙ্গে নাকি করবে প্রেম? পরে দেখা যাবে, এই ব্যাপার নিয়ে ভাবা যাবে। আবিরের কাছে আগে যাই। তখন আরোহী নীরবকে ছেড়ে দিয়ে দরজা খুলে দিল। তখন তার আম্মু বলতে লাগলো, কি হয়েছে রে? তুই চেঁচামেচি করছিস কেন? তোমার জানতে হবে না, তুমি যাও। এই বলে আরোহী চলে গেল। তখন আরোহীর আম্মু নীরবকে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা, তুই বল কি হয়েছে? কিছু না ফুপু, অন্য একটা কারণে লম্বা কাহিনী পরে বলবো। ঠিক আছে, তুই রাগ করিস না বাবা। জানিস তো, ওর রাগ কেউ কিছু বলতে পারে না। তুই বেশি মন খারাপ করিস না। না, করিনি। আর ফুপু, আজ একটু ফিরতে লেট হবে আমার। তোমরা খেয়ে নিও, আমি খেয়ে আসবো একেবারে। ঠিক আছে, যেখানে যাবি সাবধানে যাস। এই বলে নীরব বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলো আবিরের উদ্দেশ্যে। চলুন এই ফাঁকে ছোট্ট করে পরিচয়টা দিয়ে ফেলি। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না। গল্পের নায়কের নাম নীরব আহমেদ। এই নামের পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। তার কারণ, তার মা বাবা কেউ বেঁচে নেই এই পৃথিবীতে। জন্মের আগে বাবা হারিয়ে ফেলছে, আর জন্মের 1 বছর পর মাকে হারিয়ে এতিম হয়ে গেছে হতভাগা ছেলে। একমাত্র দাদা ছিল বেঁচে। 4 বছর পর হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যায়। নানা নানি কেউ নেই পৃথিবীতে। এতিম হয়ে যখন রাস্তায় রাস্তায় ঘুরছিল, তখনই দুঃসম্পর্কের এই ফুফু নীরবকে নিয়ে আসে। নিজের ছেলে নেই বলে ছেলের মতোই এনে মানুষ করছে। নীরব তার ফুফুকে মায়ের চোখেই দেখে, কিন্তু আরোহীর হচ্ছে উল্টো। মা বাবার একমাত্র মেয়ে, অতি আদরে বিগড়ে গেছে। যেমন রাগ তেমনই জেদ, তাই তার মা বাবা কিছু বলে না। তার বাবা বিজনেস করে। সেই ছোট্টবেলা থেকেই নীরবকে পছন্দ করে আরোহী, ভালোবাসে, তা তো আপনারা শুনলেন, কিন্তু কখনো বলতে পারেনি। আজ অবশেষে বলে দিল। অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছে বলে এখন দেখা যাক নীরব তা গ্রহণ করে নাকি আরোহীর ভালোবাসা। আরোহী নীরবের চেয়ে 4 বছরের বড়, ভার্সিটিতে পড়ে। নীরব লেখাপড়া করছে, পাশাপাশি টিউশনি করায় হাত খরচের জন্য। যদিও তার ফুপু সম্পূর্ণ খরচ দেয়, তবুও নীরব কাজ করে। নীরব হাঁটতে হাঁটতেই আবিরের কাছে দোকান পার চলে গেল। নীরব একটু মন খারাপ করেই হাঁটছিল। আবির তা লক্ষ্য করে কাছে গিয়ে বলে উঠল, কি হয়েছে রে? মন খারাপ মনে হচ্ছে, কোনো সমস্যা? রে, যে মানুষগুলো নিজের সন্তানের মতো করে আদর যত্নে ভালোবাসায় গেঁথে রেখেছে তাদের মনে, নিজের ছেলের মতো করে আগলে রেখেছে যত্নে, কোনো কিছুরই অভাব বুঝতে দেয়নি। সেই ছোট্টবেলা থেকে আমি এতিম, যে তা কখনো বুঝতে দেয়নি। হাত খরচের টাকা, লেখাপড়ার খরচ, পকেট খরচ, যখন যা চেয়েছি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আজ তাদেরই মেয়ে এসে বলছে আমায় ভালোবাসে। কার কথা বলছিস? আরোহীর কথা? হ্যাঁ, আরোহীর কথা বলছি। আমার না আছে মা, না আছে বাবা। যাই একটু ঠাঁই পেলাম তাদের ঘরে, এখন মনে হচ্ছে সেই ঠাঁইটুকু বেশি দিন আর দীর্ঘস্থায়ী হবে না। এই বলে নীরব চায়ের দোকানের বেঞ্চে বসে মাথা নিচু করে বসে রইল। দেখ, মন খারাপ করিস না। তখন নীরব দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তুই বল, আমি কি করে তার সাথে সম্পর্কে জড়াই? যারা আমায় ছোট্ট থেকে নিজের ছেলের মতো করে বড় করে তুলেছে, যারা নিজের ছেলের মতো করে মানুষ করছে, তাদের বিশ্বাস ভালোবাসার এই প্রতিদান দিব? তাদের ঘরে থেকে খেয়ে তাদের মেয়ের সঙ্গে প্রেম করব?
দেখ, বিশ্বাস আর ভালোবাসা এই জিনিসটা খুবই মূল্যবান। যেহেতু আরোহী বলেছে এই ব্যাপারটা নিয়ে তুই কথা বল ফুফুর সাথে। কি করে বলবো? এই কথাগুলো জানলে বিশ্বাস ভরসা ভেঙে যাবে আমার প্রতি। আমি যে তাদের ভালোবাসাটা পেয়েছি, নিজের ছেলের মতো যে ভালোবাসাটা দিয়েছি, এটা হারাতে চাই না। মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, এই পৃথিবীতে কেউ নেই। আর এই মানুষগুলো ছাড়া এই ভালোবাসাটাও যদি হারাই। সেটাও ভাবার বিষয়। আবির এই বলে দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো শুনে নিস্তব্ধ হয়ে গেছে। ঠিকই তো বলছে, মা নেই বাবা নেই, এতিম ছেলেটা কারোর ভালোবাসা পেল না। যাই একটা পরিবার পেয়েছে, এই ভালোবাসাকে হারাতে চাইবে। তখন নীরব আবিরকে চুপচাপ দেখে বলে উঠল, দেখ, তুই আমার একদম কাছের ছোট্টবেলা বন্ধু, তাই তোর কাছে কথাগুলো শেয়ার করছি। তুই বল আমি কি করব? কি যে বলি আমার মাথায় ধরছে না। আরে আপু যে ডেঞ্জারাস, রাগি মেয়ে বাবা। খোদা মনে হয় সব রাগ যে তার ভেতরে দিয়ে বানাইছে। এটা না করলে জিন্দিগিতে কাজ হবে না। দূরে যেতে হবে, যে চাইবি তা ছাড়বে না, কোনো কাজ হবে না। একবার যেহেতু বলে ফেলছে ভালোবাসে, তাহলে আর কোনো কাজ হবে না। এমনটাই তো বোঝা যাচ্ছে। এমনিতেই রোজ প্যারা দিত, আজ সোজা সাপটা বলেই দিছে সে আমায় নাকি দীর্ঘ 18 বছর ধরে ভালোবাসে। এখন কি আর শান্তিতে থাকা যাবে? 1 নম্বরের ঘাড়তেরা মাইয়া। এটা আমি নাকি ভালোবাসলেও তার, আবার না ভালোবাসলেও তার। এ তো ডাইরেক্ট থ্রেট দিয়েছে, তাহলে তো বোঝা যাচ্ছে সামনে তোর কপালে শুনে আছেন। যাই হোক, কিছুদিন দেখ, তারপর ভেবেচিন্তে করে একটা কিছু করা যাবে। আপাতত চুপ থাক। তখনই নীরবের ফোনটা বেজে উঠল। এখন আবার কে কল দিল অসময়ে? ফোনটা হাতে নেওয়ার পর নীরব বলে উঠল, দেখছিস, নাম নিতে না নিতেই কল হাজির, দেখলি? ভাইরে ভাই, এটা মায়া না আর কিছু? হায়াত আছে, জলদি ফোনটা রিসিভ করে কথা বল, নয়তো এই মায়া কি থেকে কি বলে ফেলে কোনো ঠিক নাই। তখন নীরব ফোনটা রিসিভ করে বলে উঠল। তখন ও পাশ থেকে আরোহী বলল, হ্যাঁ আপু বলো। কোথায় এখন তুই? এই তো চায়ের দোকানে আবিরের সাথে। চায়ের দোকানে কি করছিস? এইগুলো আমি খাই না। তাহলে নিশ্চয়ই বসে বসে মেয়ে দেখছিস কলেজের। কখনোই না, এমন ছেলে আমি নই। না। গুড, ভালো। শোন, যেই কারণে কল দিয়েছি তখনকার জন্য সরি। গলায় একটু জোরে চেপে ধরেছিলাম। সমস্যা নেই, রাগের মাথায় ধরছো। ইচ্ছাকৃত ভাবে তো আর ধরো নাই, ব্যথা পাইনি। আচ্ছা শোন, তোকে একটা ফটো পাঠিয়েছি, এখন আর এই ফটোটা একা দেখিস। কি? অবাক হয় নীরব। জি, ছবিটা দিয়েছি রাস্তায় কোনো মেয়েদের দিকে না তাকানোর জন্য। যখন মন চাইবে আমায় দেখবি রাস্তায়, তবুও কোনো মেয়েদের দিকে তাকাবি না, বলে দিলাম। কোন ধরনের পাগল রে এটা? কথাটা মনে মনে বলে নীরব, মুখে বলে, আচ্ছা ফোনটা রাখো। ঠিক আছে, সমস্যা হলে আমায় ফোন দিস, আর আমি 15-20 মিনিট পর পর কল দিয়ে খোঁজ খবর নিব। ফোন রাখছি। এই বলে ফোনটা রেখে দিল আরোহী। তখন নীরব বলে উঠল, কেমনটা লাগে এখন বলতো? 15-20 মিনিট পর পর নাকি কল দিয়ে খোঁজ নিবে? আমি কি বাচ্চা পোলাপান? আহা কি ভালোবাসা মায়েরি, আফসোস আমার এমন একটা গার্লফ্রেন্ড যদি থাকতো। তাহলে যা না, গিয়ে তুই আরোহীর সাথে প্রেম কর। তবা তবা, বিনা যুদ্ধে শহীদ হওয়ার কোনো দরকার নাই ভাই, আমি এমনি ভালো আছি। এখন বোঝ আমি কি পরিমাণ প্যারা সহ্য করি। কখন যে কি বলে উবাইদুল কাদেরের মতো কোনো ঠিক নেই। এই শুনে আবির হাসতে লাগলো। তখন নীরব বলে উঠল আবার, তুই হাসছিস? এটা শুনে সত্যি বলছি, এই মাইয়া এই ভালো এই খারাপ, কখনো ঝাল কখনো মিষ্টি। বাসায় এই মাইয়ার রাগের সামনে কেউ কিছু বলতে পারে না, মা বাপ কেউ না, সেখানে আমি তো কিছুই না। জানি রে ভাই, আমি মাঝে মধ্যে আমার এই 14 গোষ্ঠী নিয়ে গাইলাই তোর সাথে একটু রাতে আড্ডা দিলে। এখন বোস কেমন মেয়ে, যেখানে বাপ মা কিছু বলতে পারে না সেখানে আমি কি বলি বল? বেশি কিছু বললেই গলা চেপে ধরে। বলিস কি, গলা চেপে ধরে? তবে সেটা কোনো মেয়েদের সঙ্গে কথা বললে বা তাকালে একদিন তো থ্রেড দিয়ে বসছে, জুনিয়র সাকিবের সম্পদ কাটার মতো থ্রেড। এই মেয়ের সাথে প্রেম করা আজরাইলের সাথে সাক্ষাৎকার করা একই কথা। যেমন রাগ তেমনি তার জেদ। দেখতে সুন্দর, ফেস কাটিং ভালো, ফিগার মারাত্মক, কিন্তু মুখের ভাষা মনে হয় পৃথিবীর সব গালি দিয়ে ভরাট করা। প্রশংসা করলি নাকি গালি দিলি নাকি বদনাম করলি, কিছুই তো বুঝলাম না। সে যাই হোক, চল যাওয়া যাক। এখানে বসে দিন পার করে দিব নাকি? শুন, শেষ একটা কথা বলছি আমি আমার দিক থেকে। এতক্ষণ তো তুই অনেক কথাই বললি, এখন আরের আপুকে নিয়ে একটা কথা বলি, তুই শুন। তোর কথা অনুযায়ী বলছি। আচ্ছা বল দেখি শুনি। যে মানুষ দীর্ঘ 18টা বছর ধরে তোকে মনে মনে ভালোবেসে গেছে, ভালো লাগার পরেও প্রকাশ করেনি,
এর আগে তার মানে এই নয় যে তার ভালোবাসা তোর জন্য ক্ষণিকের জন্য। এমন ভালোবাসা সবার কপালে জুটে না। দীর্ঘ 18টা বছর ধরে তোকে মনে মনে ভালোবেসে গেছে। তোকে পেরা দেওয়া, শাসন করা, রাগ জেদ দেখানো, এটা হচ্ছে তাকে হারানোর ভয়ে। মেয়ে মানুষ সব দুঃখ কষ্ট সহ করতে পারে, কিন্তু প্রিয় মানুষের পাশে অন্য কেউ বা তার আঘাত সহ করতে পারে না। যখনই শুনেছে সামিয়া তোকে প্রপোজ করে দিয়েছে, তার মাথা নষ্ট হয়ে গেছে। এই ভালোবাসার হারিয়ে যেতে দিস না। যেমনটি তুই চিন্তা করছিস, হয়তো সেও কোনো কিছুর ভয়ে এতদিন তোকে তার মনের কথাগুলো বলতে পারেনি। যখন দেখছে না বললে হারিয়ে ফেলবে, তখনই বলে দিয়েছে। আচ্ছা সত্যি করে বলতো, তোর কি আরোহের প্রতি একটু ফিলিংস আসেনি? নীরব নিশ্চুপ হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন আবির বলে উঠল, দেখ ভাই, এখন তোর ইচ্ছে, তোর সিদ্ধান্ত, আমি শুধু আমার কথাগুলো বললাম। বেশ কিছুক্ষণ পর নীরব চুপচাপ থেকে বলে উঠল, দেখ, আমি যে তাদের ভালোবাসাটা পেয়েছি, তাদের কাছ থেকে নিজের ছেলের মতো যে ভালোবাসাটা দিয়েছে, তারা আমায়, এটা আমি হারাতে চাই না। মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, এই পৃথিবীতে কেউ নেই আর আর এই মানুষগুলো ছাড়া। আচ্ছা থাক, এইগুলো কথা বাদ দে। যাই হোক, কিছুদিন দেখ, তারপর ভেবে চিন্তা করে একটা কিছু করা যাবে। আপাতত চুপচাপ থাক। আর আপুর সামনে এখন চল, যাওয়া যাক। এই বলে আবির আর নীরব চায়ের দোকান থেকে বের হয়ে হাঁটতে লাগলো। তখনই আবার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলো আরোহী। তখন ফোনটা রিসিভ করার পর আরোহী সঙ্গে সঙ্গে বলে উঠল, কি ব্যাপার, তুই এখনো আমার ফটোটা দেখলি না কেন? তার মানে রাস্তায় অন্য কোনো মেয়েদের দিকে তাকিয়ে তাদের চেহারা ফিগার দেখে বেড়াচ্ছিস? আরে আমি আবিরের সাথে কথা বলছিলাম, তাই দেখতে পারিনি। আর কি সব উল্টাপাল্টা কথা বলছো? তুমি তো বললে একা দেখতে একা হয়ে নেই, তারপর তো দেখবো। ও ঠিক আছে, তাহলে একা হয়ে তারপর দেখিস। ঠিক আছে। আর হ্যাঁ, সাবধানে ফটোটা দেখিস। নিজেকে কন্ট্রোলে রাখতে না পারলে চলে আসবি আমার কাছে। এই বলে হাসতে লাগলো আরোহী। তখন নীরব বলে উঠল, ঠেকা পড়ছে তোমার কাছে যাওয়ার? কি বললি তুই? না মানে আমি বাহিরে আছি না, তাই আর কি, রাতে তো আসছি, তাই না। এখন ফোনটা রাখো। ঠিক আছে, বাই। এই বলে আরোহী ফোন রেখে দিল। তখন নীরব বলে উঠল, এত প্যারা ভাল লাগে কার বল? আচ্ছা, কিসের ফটোর ব্যাপারে কথা বলছিলি রে? জানি না, আরোহী আপু বললো একটা ফটো পাঠিয়েছে একা দেখতে। বোঝা হয়ে গেছে বন্ধু, বোঝা হয়ে গেছে। প্রেম শুরু করার আগে কত কিছু দিচ্ছে, আবার দিবে, আবার দেয়ও নাকি বন্ধু কিছু। ওইদিকে আরোহী আর এইদিকে তুই, শালা মাইর খাবি কিন্তু এখন। আচ্ছা মারা লাগবে না, চুপ হয়ে গেলাম, যা। তোকে তো বললাম আরোহীর সাথে সম্পর্ক করা সম্ভব। যারা নিজের ছেলের মতো করে মানুষ করছে, তাদের মেয়ের সঙ্গে এমন কাজ অসম্ভব। আমি গর্ব করে যেখানে বলি, মা বাবা হারানোর পর তারা যেভাবে যত্নে রেখেছে নিজের ছেলের মতো, সেখানে এই কাজ অসম্ভব আমার দ্বারা আরোহীর সাথে। বন্ধু, কথা না বলে থাকতে পারলাম না। এই যে এত গর্ব করে বলেছিস না কথাগুলো, বেশি গর্ব করিস না। কেন রে? এই দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া পাশে থাকে না। তুই যাদের নিয়ে গর্ব করছিস, এরা কিন্তু তোর আসল মা বাবা না। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? পর কিন্তু পর হয়, আপন হয় না। কথাগুলো তোর কাছে শুনতে খারাপ লাগছে হয়তো, কিন্তু একটা গর্ব করা উচিত নয়। একটু ভালোবাসা পেয়ে গলে যাস না। মানুষের চেহারা পাল্টাতে সময় লাগে না। শুন বন্ধু, সেই ছোট্টবেলা থেকে জানিস, যখন জন্মের আগেই বাবা মাকে হারালাম, তখন আমি মায়ের গর্ভে, তারপর যখন পৃথিবীতে আসলাম, তখন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলাম। আর যখন বুঝতে শিখলাম, বুঝ হলো, তখন মা বাবা সবাইকে হারিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম আর কাঁদতাম। নীরব কথাগুলো বলতে গিয়ে চোখে পানি চলে আসলো। তখন চোখের পানি মুছে বলতে লাগলো, শোন, জানিস বন্ধু, রোজ দেখতাম সবার মা কত আদর করে খাইয়ে দিচ্ছে নিজ হাতে। জানিস আমার আফসোস হতো, এই হাতের খাওয়াটাই যে আমার ভাগ্যে ছিল না। দুপুর হলে দেখতাম কত মা তার সন্তানকে গোসল করিয়ে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দিচ্ছে, আর আমি তখন গোসল ছাড়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, কারণ আমার মা নেই রে, ভাইকে গোসল করিয়ে দিবে। বাজারে দেখতাম কত বাবা তার সন্তানকে কাঁধে বসিয়ে নিয়ে ঘুরছে, হাত ধরে হাঁটছে, ঘুরছে, চকলেট আইসক্রিম কিনে খাওয়াচ্ছে, আর আমার ভাগ্যে বাবাটাই ছিল না, কাঁধে নেওয়ার আগেই খোদা নিয়ে গেছে। তখন নীরব একটু থেমে চোখের কোণে আসা পানিগুলো মুছে বলতে লাগলো, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খেতাম, মাঝে মধ্যে খাবারও কপালে জোটেনি। কেউ একটা বারের জন্য বলেনি বাবা আয় খাইয়ে দেই, কেউ একটা বার বলেনি বাবা আয় গোসল করিয়ে দেই, কেউ কাঁধে নিয়ে দোকানে নিয়ে চকলেট আইসক্রিম কিনে দেয়নি, কেউ না। কত না খেয়ে ঘুরে ফিরেছি রাস্তায় রাস্তায়। রোজ কবরের কাছে গিয়ে কাঁদতাম, যদি মা বাবাকে ফিরে পাওয়ার জন্য। এটা তুই বুঝবি না রে ভাই, কারণ তোর মা বাবা আছে। এই বলে নীরব একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো,
আজ তোর মা আছে বলেই বাড়ি ফিরে মা বলে ডাকতে পারিস, আর এই আমায় দেখ, বাড়ি ফিরে মায়ের ফটো দেখে নীরবে নিস্তব্ধতায় কাঁদতে হয়। আবির কথাগুলো শুনে নিস্তব্ধ হয়ে চুপটি করে রইল। উত্তর দেওয়ার মতো তার কোনো ভাষা নেই। তখন নীরব বলে উঠল, আজ তোর বাবা আছে বলেই তার ছায়ায় আশ্রয়ে আছিস, ভালোবাসা পাচ্ছিস বাবার, আর বাবা বলে ডাকতে পারিস। আর আমায় দেখ, বাবা বলে ডাকার মতো সেই মানুষটাই নাই। মা হারা বাবা হারা এতিম আমি। তুই তো বাড়ি গিয়ে তোর মা বাবার মুখটা ঠিক দেখবি, আর আমি কাকে দেখবো রে বল? আমার তো মা বাবা কেউ নেই, আর আমি ডাকলে কবরের পাশে যেতে হয়। যার মা বাবা নেই তার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আর যার আছে সেই পৃথিবীতে সবচেয়ে ধনী, কারণ তাদের ভালোবাসার উপরে কিছু নেই। এই বলে নীরব চোখের পানি মুছে নিল। তখন আবির নীরবকে জড়িয়ে ধরে বলল, শরীরে ভাই ক্ষমা করে দিস, সত্যি মা বাবা থাকতেও আজ আমরা মূল্য দিতে পারি না। এখন এই মানুষগুলোই আমার কাছে সব। যেমনই হোক একটু ভালোবাসা তো পেয়েছি। কি বলবো, সত্যি ভাষা নেই। আমার বন্ধু, আমি সত্যি ভাগ্যবান তোর মতো বন্ধু পেয়ে। আচ্ছা এই কথা বাদ দে, এখন দিন পার কি এখানেই করে দিব নাকি এইগুলো কথা বলে? আচ্ছা ঠিক আছে, চল। কোথায় যাবি এখন? বাইক কিনতে কলেজে যাওয়া আসা অসুবিধা হয়, তাই বাবাকে বলছি টাকা দিয়ে দিল, তোকে নিয়ে যেতে পারবো দুজনের সঙ্গে। এটা তো খুশির খবর, যাক ভালোই হলো। চল তাহলে। চল জলদি। তারপর সেখান থেকে আবির আর নীরব একটা গাড়ি নিয়ে সোজা চলে গেল শোরুমে। গিয়ে একটা বাইক কিনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে গিয়ে নীরবকে ট্রিট দিল। খেয়ে আবিরের বাসায় গেল। সেখানে কিছু সময় কাটিয়ে চলে আসলো বাহিরে। তারপর বাহিরে আড্ডা দিয়ে রাত 12টার দিকে বাসায় রওনা হলো। এর মধ্যে আরোহী 100 কল দিয়েছে জলদি বাসায় ফিরতে। সবাই ঘুমিয়ে গেছে, সে অপেক্ষা করছে। বাসায় ফেরার সময় মনে পড়লো আরোহীর ফটোটার কথা, যেটা পাঠিয়েছিল একা দেখতে বলছে। তখন নীরব ভাবলো দেখা যাক কি ফটো, না দেখলে আবার জ্বালা। যদি জিজ্ঞেস করে তখন যদি না বলে তাহলে পরে কি হবে নিজেও জানে না। তাই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে গেল। গিয়ে চেক করতেই দেখে আসলে এটা ফটো না, একটা 30 সেকেন্ডের ভিডিও। নীরব ভিডিওতে ক্লিক করতেই দেখলো আরোহী একটা শাড়ি পরা, ব্ল্যাক কালার, দারুণ লাগছিল। এমনিতেই সুন্দর মানুষ, তার উপর আবার পরেছে ব্ল্যাক কালারের শাড়ি, অসম্ভব রকমের সুন্দর লাগছিল। চোখে কাজল, কপালে কালো ছোট্ট একটা টিপ, হাতে ম্যাচিং করা চুড়ি, সেম কালার ব্লাউজ। তখনই ভিডিওতে শুরু হলো দুষ্টামি আরোহীর। সে শাড়ির আঁচলটার সাথে সাথে ফেলে ক্যামেরাটা দূরে নিয়ে কোমরের দিকে ঘুরালো, আর আস্তে আস্তে উপরের দিকে উঠতেই নীরব ভিডিওটা দেখা বন্ধ করে দিয়ে ডিলিট করে দেয়। এই মাইয়ার কি মাথায় তার সব কয়টাই সিরা নাকি আল্লাহ জানে। এখনই এই অবস্থা, সামনে কি হয় কে জানে। যাই হোক, আমায় ভুলে গেলে চলবে না, দূরে দূরে থাকতে হবে। বাসায় গেলে কি হয় আজ আল্লাহ জানে। এই বলে নীরব দ্রুত হাঁটা শুরু করলো। বেশ রাত হয়ে গেছে, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে গেল। গিয়ে কলিং বেল বাজাতেই গেটের দরজা এসে আরোহী খুলে দিল আর বলে উঠল, এত লেট হলো কেন আসতে? তুই ঘরে আয়, তারপর বুঝাচ্ছি। আমি তো বলেই গেলাম লেট হবে, আবার তোমাকেও বলে দিলাম কি আবির বাইক কিনেছে তাই লেট হলো আসতে। এই বলে নীরব বাসার ভেতর ঢুকতেই লক্ষ্য করে দেখলো আরোহী সেই শাড়িটাই পরে আছে, সেম সাজে। তখন আরোহী সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলে উঠল, তোর সাথে বহু হিসাব কিতাব বাকি, তোর কথা পরে শুনবো, আগে আমার সাথে আয়। এই বলে আরোহী রুমে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে গিয়ে দরজা বন্ধ করে সাথে সাথে লাইট নিভিয়ে দিল। তা দেখে নীরব প্রচন্ড ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি করছো আপু? দরজা বন্ধ করে লাইটটা অফ করলে কেন? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? দরজা খোলো আর লাইট অন করো। তখন আরোহী কোনো উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে নীরবকে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরলো আর একদম নীরবের কাছে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো। তখন আরোহী নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই কি শুনতে পাস না আমার হার্টবিটের শব্দটা? তুই কি বুঝতে পারছিস না আমার নিঃশ্বাস ঘন ঘন ফেলছে? তা তুই কি আমার শরীরের কাঁপন দেখে বুঝতে পারছিস না? না, কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। হয়েছে তো অনেক কিছুই, হতে চাইছি এখন আরো কিছু। এই বলে আরোহী চুপটি করে রইল। দুজনেই নিশ্চুপ হয়ে চুপচাপ রইল। তারপর আরোহী আবার বলতে লাগলো, জানিস, যখন আমি শুনলাম সামিয়া তোকে প্রপোজ করে ফেলছে, বিশ্বাস কর, এটা শুনে আমার শরীর থরথর করে কাঁপছিল, ভেতর থেকে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল, বুকে কেমন যেন একটা চাপ অনুভব করছিলাম। তোকে হারিয়ে ফেললে আমি মনে হয় না তোকে ছাড়া আমি 24 ঘন্টা এই পৃথিবীতে থাকতে পারবো। এতটাই তোর প্রতি আসক্ত আমি যে পৃথিবীর সব নেশা তোর নেশার কাছে কিছুই না আমার। এই বলে আরোহী নীরবের ঠোঁটে, গালে, কপালে চুমু দিতে লাগলো। তখন নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমরা তো ভাই বোন তাই না? এটা কি করে সম্ভব আপু? বলো, তুমি বলো কেন এমন করছো পাগলামো? আমরা তো আপন ভাই বোন না, তাই না? তাহলে সমস্যাটা কোথায়?
আর আমি তো ভাই মনে করি না। কি মনে করে বল? আরোহী একটু থেমে নীরবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো। জানিস, যেদিন এই বাড়িতে তুই প্রথম আসলি সেদিন তোকে প্রথম দেখায় আমার তোকে ভালো লেগে গেছিল। তারপর যতদিন যেতে থাকলো তোর প্রতি আমার ভালো লাগা বাড়তে থাকলো। আর এই ভালো লাগা থেকে এক পর্যায়ে ভালোবেসে ফেলছি তোকে। আমি নিজের মনকে কত বোঝানোর চেষ্টা করলাম, সবশেষে আমি ব্যর্থ হয়ে গেলাম ভালোবাসার কাছে। তবুও কখনো কোনো দিন এর আগে প্রকাশ করিনি। মনে মনে ভালোবেসে গেছি তোকে আমি, কিন্তু আমি আর পাচ্ছি না, পাগলের মতো হয়ে যাচ্ছি। তোকে একটা মুহূর্ত না দেখে থাকতে পারছি না। এক মুহূর্তের জন্য মাথা থেকে তোর চিন্তা ভাবনা সরাতে পারছি না। প্লিজ আমায় ছেড়ে যাস না, তোকে অনেক ভালোবাসি। নীরব কথাগুলো শুনে নিস্তব্ধ হয়ে গেছে, কি বলবে ভেবেই পাচ্ছে না। এই ফাঁকে তখনই আরোহী রহস্যময় মুচকি একটা হাসি দিয়ে নীরবকে খাটের কাছে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। নীরব উঠতে চেষ্টা করলে আরোহী বাধা দিয়ে আবারও শুয়ে দিল। তারপর আরোহী জলদি সোজা নীরবের বুকের উপরে উঠে বসে পড়ল আর শাড়ির আঁচলটা ফেলে দিল। বাঁধা চুলগুলো ছেড়ে দিয়ে ধীরে ধীরে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিয়ে লিপকিস যেই করতে যাবে তখনই নীরব ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তখন আরোহী বলে উঠল। এই শুনে তখন আরোহী ফুপিয়ে কেঁদে দিল আর নীরবের আবার কাছে গিয়ে বলে উঠল। তখন আরোহী চোখের পানি মুছতে বলতে লাগলো। নীরব হঠাৎ এমন ব্যবহার দেখে অবাক। আরোহীর অবাক নিমিষেই পল্টি। তখন আরোহী আবারও বলে উঠল। কি হয়েছে, সরিয়ে দিলি কেন? আয়, কিচ্ছু হবে না। ভালোবাসা কোনো খারাপ জিনিস নয়। আমি কি দেখতে খারাপ? আমার মধ্যে কি কমতি আছে বল, যে কারণে তোর ভালোবাসতে সমস্যা? কেন ভালোবাসা দিচ্ছি না? একটু ভালোবাসাটাই তো চাইছি। প্লিজ আপু, তোমার কাছে হাত জোর করে বলছি, আমার দ্বারা তোমাকে ভালোবাসা সম্ভব নয়। কারণ যে পরিবার আমায় রাস্তা থেকে নিয়ে এসে নিজের সন্তানের মতো করে মানুষ করছে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আমি চাই না সেই ভালোবাসা হারাতে। আমরা আপন বলতে কেউ নেই, মা বাবা কেউ না। তোমরা ছাড়া যদি বেশি জোরাজোরি করো তাহলে আমি ঘর ছেড়ে চলে যাব। এই বলে হাসতে লাগলো আরোহী আর হাসতে হাসতে আবারও বলে উঠল। এমন বলিস না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি অনেক ভালোবাসি, তুই একবার রাজি হয়ে যা, তারপর দেখ না আমায় ভালোবাসায়। কখনো সম্ভব নয়। বেশি জোরাজোরি করলে আমি ঘর ছেড়ে চলে যাব। দূর বাল, যা। ভালো করে বললে কোনো শালাই বোঝে না, কত সুন্দর করে বুঝালাম বুঝেই না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। এই তুই কি মনে করছিস? হ্যাঁ, নিজেকে থাপড়াইয়া তাপ ফেলে দিব। ভালো করে বললে কি কথা কানে যায় না? শুনে রাখ, আমার নাম আরোহী, আর এই আরোহী কখনো হাঁটতে শিখেনি। ভালোবাসা কি করে আদায় করতে হয় সেটা ঠিক জানা আছে। তুই কি মনে করছিস আমি পেছনে হাঁটবো? তোর কথা শুনে ভয় পাবো? এই আরোহী ভয় পাওয়ার মেয়ে নয়। এই আরোহী ভয় পাওয়ার মেয়ে নয়। আমিও দেখি তুই কতক্ষণ আমায় না ভালোবেসে থাকতে পারিস। প্রয়োজন হলে জোর করে ভালোবাসা নিব, তোর যা হবার হোক। তুই এটা ভাবিস আমি তোকে ছেড়ে দিব? তোর প্রতি আমার 1-2 দিনের ভালোবাসা না, দীর্ঘ 18টা বছর ধরে ভালোবাসি। আমি জানতাম তুই সহজে রাজি হবি না, কারণ তোর কাছে মা বাবার ভালোবাসাটাই আগে। তুই তো মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা পাসনি, তাই তাদের ভালোবাসা পেয়ে আমায় না করছিস। তাই একটু অন্যরকম ভাবে আজ ট্রাই করছিলাম রাজি হওয়ার জন্য। তুই বুঝতে পারছিস না? তুই মনে করছিস ভালোবাসলে সমস্যা হবে, সব হারিয়ে যাবে। এই ধারণা তোর ভুল প্রমাণ করবো আমি আজ। যা, আগামীকাল থেকে তোরে কি করি আমি দেখ। ততদিন পর্যন্ত না রাজি হবি ততদিন পর্যন্ত থাক, আর বললাম না, যা ঘরে যা। নীরব কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সোজা রুমে চলে আসলো। তখন আরোহী নিজের ফোনটা নিয়ে কাউকে কল দিয়ে বলতে লাগলো। কাজ হলো না রে বান্ধবী, ট্রাই করলাম, ওর দেহের প্রতি কোনো লোভ নেই। তাহলে যেটা বলছিলাম সেটাই কর, এর পরেরটা। ঠিক আছে, আমিও ছেড়ে দিব না, দেখি কেমনে রাজি না হয়ে থাকতে পারে। আচ্ছা, তুই তোর বাবা মাকে বলতে পারিস না পছন্দ করার কথা নীরবকে? যদি রাজি হয় তাহলে তো আরো ভালো। দেখ, এখনো ও আমায় ভালোবাসেনি, গিয়ে যদি বলি তাহলে কাজ হবে না। বাবা রাজি না থাকলে বা একজন রাজি না থাকলে এই ব্যাপারে নীরব শুনলে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে চলে যাবে, আর এটা আমি চাই না। যদি ও রাজি হয় তখন গিয়ে যদি দুজন একসঙ্গে বলি, তাহলে যদি রাজি নাও হয় তাহলে সমস্যা নেই, বিয়ে করা যাবে, এখন তা সম্ভব নয়। বুঝতে পারছি, ঠিক আছে। আগামীকাল তোর সাথে কিছু কথা আছে, ভার্সিটি আসিস তখন বলবো। ঠিক আছে, ফোন রাখছি, এখন একটু কাজ আছে।
এই বলে আরোহী ফোনটা রেখে ঘরের লাইট অন করে বলে উঠল। তুই দেখ আমি কি করি খালি। এদিকে নীরব রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বিছানায় গিয়ে সরে পড়ল। তখনই ফোনে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসলো। চেক করে দেখলো আরোহী মেসেজ দিয়েছে। চেক করে গিয়ে দেখলো একটি ফটো। তা দেখতেই চোখ ধরে ফেললো সাথে সাথে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মাইয়ার মাথা কি একেবারেই গেছে? আসলে বাজে কিছু না, শাড়ির আঁচলটা ফেলে ফটো তোলা। একটু বাজে ইঙ্গিতে ছবি তুলে পাঠিয়েছে। তখন নীরবকে তার ফটো সিন করতে দেখে সাথে সাথে আরোহী লিখে পাঠালো। এটা তো শুরু, একটু অপেক্ষা কর, আরো কিছু আসছে। তখন নীরব আরোহীকে ব্লক করে ফোনে ডাটা অফ করে ঘুমিয়ে গেল। সকালে যখন চোখ খুললো তখন নিজেকে বাঁধা অবস্থায় দেখলো। একটু ভালো করে চোখ খোলে, তারপর আশেপাশে লক্ষ্য করে দেখতে পেল ঘরে কেউ নেই, দরজাটা খোলা। তখনই আরোহীকে দেখতে পেল রুমে আসছে, হাতে কিছু একটা নেই। রুমের ভেতর আসার পর আরোহী দরজা বন্ধ করে দিল। নীরব লক্ষ্য করে দেখতে পেল তার হাতে একটা ধারালো ছুরি, যেটা দিয়ে সেটা দিয়ে এদিকে আসছে। আর সেটা নিয়ে এদিকে আসছে। এসে পাশে বসলো নীরবের। তা দেখে নীরবের ভয় হতে লাগলো, এখন কি হয় তার সাথে। আরোহী নীরবের পাশে বসিয়ে তার চুলগুলো আগে বেঁধে নিল। চুলগুলো বেঁধে দাঁড়ানোটা ফেলে দিয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলে নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তা দেখে নীরবের বুঝতে আর বাকি রইল না তার কপালে আজ দুঃখ আছে। তখন আরোহী রহস্যময় একটা হাসি দিয়ে বলে উঠল, গুড মর্নিং জান, ঘুম ভেঙে গেছে? বাব্বা, এমন ভাবে বলছে শয়তান সেরি, মনে হচ্ছে শয়তান অজু করে এসে সালাম দিচ্ছে। নীরব মনে মনে বলে। তখন নীরব নিজেকে সামলে ভয় না পাওয়ার ভান করে নিজেকে নর্মাল দেখে বলে উঠল, গুড মর্নিং। কি হয়েছে আপু, হঠাৎ এত সকালে আমার রুমে? ও জানিস না বুঝি তুই কেন আমি এখানে? না আপু, কি হয়েছে? আর আমার হাত পা বাঁধালো কে? তখন আরোহীর রাগে ছুরিটা নীরবের বালিশে আঘাত করে বলে উঠল, আমি পাচ্ছি তোরে হাত পা? তোর এত সাহস হলো কি করে তোর আমায় ব্লক করার? আরোহী প্রচন্ড রেগে মেগে ফায়ার হয়ে গেছে। এক নিমিষে এই কথাটা বলেই গলা চেপে ধরলো। তা দেখে নীরব মনে মনে বলে, যা হালার পোহালা, কিছু বলার আগে চেইটটা ফায়ার হয়ে গেছে। তুই আইজা শেষ নিরইব্বা, আরো ব্লক কর, স্বাদ মিটিয়ে দিবে, এখন জন্মের ব্লক করাবে। তখন আরোহী আবারও বলে উঠল, তোকে যদি এখন আমি তোর শরীর থেকে চামড়া আলাদা করে ফেলি না, তাও আমার রাগ কমবে না। তুই ব্লক করছিস কোন সাহসে বল? কি যে বলি, এখন কোনো কথাই মন গলবে না। কেন যে ব্লক করতে গেলাম, ধুর। নীরব মনে মনে বলে। তখন নীরব মিথ্যার আশ্রয় নিয়ে বলল, আসলে আপু, প্রচন্ড ঘুম ছিল রাতে, চোখে মেসেজ ডিলিট করতে গিয়ে মনে হয় ব্লক করে দিছি, না কি করছি জানি না, সরি। এই, তোর কি মনে হয় আমি পাগল? হ্যাঁ, পাগল হলে তো ভালোই ছিল, তোমার থেকে পাগলই ভালো। ওইটা বলতেই আরোহী আরো রেগে গেল। তখন আরোহী আর কোনো কথা না বলে 3-4টা ঘুষি মারলো নীরবকে। তারপর একটা বালিশ নিয়ে নীরবের মুখে বালিশ চেপে ধরলো বাংলা সিনেমার মতো, আর বলতে লাগলো, তোকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। এই বলে শক্ত করে বালিশ চাপা দিয়ে ধরে রাখলো। কিছুক্ষণ পর বালিশটা মুখ থেকে সরিয়ে বলে উঠল, কি রে, মরছিস নাকি বাইসা আসিস? তোমার থেকে পাগলই অনেক ভালো। না, এখনো মরিনি, বেঁচে আছি। এটা বাংলা সিনেমা না যে বালিশ চাপা দিয়ে দিলেই ধরলেই মরে যাব। তখন নীরবকে বালিশ দিয়ে মারতে লাগলো আর বলতে লাগলো, কি রে, মরছিস নাকি বাইসা আসিস? কত বড় সাহস ব্লক করার! তুই ব্লক করছিস কোন সাহসে বল? সরি আপু, সত্যি বলছি, আমি জানি না কি করে ব্লক হলো। আরোহী ক্লান্ত হয়ে বসে পড়লো আর হাতে ধারালো ছুরিটা নিয়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, তুই মিথ্যা কথা বলছিস, তুই ইচ্ছে করে ব্লক করছিস তাই না? তখন নীরব ইমোশনাল ভাবে বলে উঠল, সত্যি বলছি, বিশ্বাস করো, তোমার কসম। এখন যদি বিশ্বাস না হয় তাহলে তো জোর করে বিশ্বাস করাতে পারবো না। আর আমি কে যে আমায় বিশ্বাস করবে? এই শুনে আরোহীর এক নিমিষেই রাগ থেকে মন খারাপে পরিণত হলো আর বলতে লাগলো, তুই জানিস কতটা কষ্ট পেয়েছি আমি? সারা রাত ঘুমাতে পারিনি। তুই শুধু আমার বাহিরেরটাই দেখলি, রাগ জেদটা এগুলো দেখলি, কিন্তু তোর জন্য যে কতটা ভেতরে ভালোবাসা জমে আছে এটা দেখছিস না? এই যে এত পাগলামি করি কেন, তোকে পাওয়ার জন্যই তো, একটু কাছে, কিন্তু তুই বারবার দূরে ঠেলে দিচ্ছিস আমায় কেন? তুমি বুঝতে পারছো না? বুঝতে তো তুই পাচ্ছিস না। মানুষ বলে নারী কাঁদে হারানোর আগে আর পুরুষ কাঁদে হারানোর পরে। তুইও এখন বুঝবি না।
হারিয়ে গেলে ঠিক বুঝবি। এই বলে আরোহী একটু থেমে নীরবের একদম কাছে গিয়ে চোখে চোখ রেখে বলে উঠল, আমার চোখের দিকে তাকিয়ে দেখ, কতটা ভালোবাসা তোর জন্য আছে। কই, আমি তো কিছুই দেখি না। আন্ডার মতো গোল দুইটা চোখ ছাড়া। নীরব মজা করে বলল কথাটা। তুই কানা যে এই জন্যই দেখিস না। এই বলে দুইজনে চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ পর আরোহী নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, জানিস কতটা যন্ত্রণা, কতটা কষ্ট হয় আমার এটা, তুই কোনো দিন বুঝবি না। ভেতরে ভেতরে তুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি আমি এখন। আগেই ভালো ছিলাম, যেদিন থেকে তোকে ভালো লাগা থেকে ভালোবাসা শুরু করলাম আমার মধ্যে কোনো কিছুই তারপর আর খুঁজে পেলাম না। না খুঁজে পেলাম নিজের মনকে, না খুঁজে পেলাম আমি তোমাকে। আমার হাসি খুশি, ভালো থাকা ভালো না থাকা সব তোর উপর এখন নির্ভর করে, জানিস এটা তুই। নীরব নিশ্চুপ হয়ে রইল আরোহীর কথা শুনে। তখন আরোহী আবারও বলে উঠল। এই বলে আরোহী নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও বলে উঠল, বেহায়া বেলজ্জা হয়ে গেছে তোকে ভালোবেসে। আমি এতটা ভালোবাসার পরেও তুই ভালোবাসিস না, কতটা বেহায়া বেলজ্জা হয়ে গেছি বলে বুঝাতে পারবো না। সারাক্ষণ ছটফট ছটফট করতে থাকি, কখনো তোর ভালোবাসার জন্য, কখনো তোকে হারানোর ভয়। এটা একটা মিনিটের জন্য আমি তোর চিন্তা মাথা থেকে সরাতে পারছি না। পাগল পাগল হয়ে যাচ্ছি, তবুও তুই বুঝতে পারছিস না। তুই আমার মানসিক রোগী বানিয়ে ফেলছিস। একটাবার চিন্তা করছিস না, আমার মানসিক শান্তি তুই, ভালো থাকার কারণটাই তো তুই। একটা কথা মনে রাখিস, মৃত্যুর যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণা অনেক কষ্টের হয়। আর কত চুপ থাকবি? কত মানুষ আত্মীয়র মাঝে সম্পর্ক করে বিয়ে করছে, তুই কেন রাজি থাকার পরেও ফিরিয়ে দিচ্ছিস? আর কতবার বলবো ভালোবাসি, আর কত প্রকাশ করব ভালোবাসার কথা, আর কিভাবে বোঝাবো? শোন, আমি তোকে ভালোবাসি আর ভালোবেসেই যাব, চেষ্টা আমি চালিয়েই যাব। আমার বিশ্বাস আমি তোকে পাবো। তোর ভুল ধারণা আমি ভেঙে দেব, তোকে আমি প্রেমে ফেলবই, তুই যতই না করিস। এই বলে আরোহী নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিয়ে লিপকিস করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আর যাই হোক, তোর ঠোঁটটা কিন্তু মারাত্মক টেস্ট। তোকে জড়িয়ে ধরার মধ্যে যেই শান্তিটা পাই না, এটা বলে বোঝাতে পারবো না। তখন নীরব কিছু বলতে গেলে আরোহী থামিয়ে দিয়ে আবারও বলে ওঠে, আচ্ছা একটা কথা বলতো, তোর এই বালের মন কি দিয়ে তৈরি রে? নাউজুবিল্লাহ, মুখের ভাষা না আর কিছু। নীরব আস্তে করে বলল, এই বালের মন কি দিয়ে তৈরি? মাটির নাকি লোহার নাকি স্টিলের তৈরি? শালাই বলতো। আমার এত মিষ্টি মিষ্টি কথায় গলেই না কেন? এত চেষ্টা করেছি তবুও নরম হয় না কেন? পটে না কেন শালাই? এত হট ফটো পাঠায়, একটু তো ফিলিংস আসার কথা। বালের মন তোর। তখনই দরজার বাহির থেকে আরোহীর আম্মু বলে উঠল, আরোহী, একটু জলদি আয় তো মা, নীরবকে নিয়ে তোর আব্বু ডাকছে। ধুর বাল, আসার আর সময় পায় না, দিল সব নষ্ট করে। আরোহী আস্তে আস্তে বলল। তখন আরোহী তার আম্মুকে বলল, আচ্ছা মা, আসছি, তুমি যাও। যাক বাবা, খুব বাঁচলাম। বেঁচে গেলি তুই, আম্মু ডাকছে বলে, নয়তো তোকে এখন ধর্ষণ করতাম। কি? যাই হোক, পরের বার মিস হবে না, কনফার্ম। আর হ্যাঁ, আজ আমার সাথে যাবি তুই তোর কলেজে। না, আবিরের সাথে যাব। তখনই ঠাস করে একটা চট দিয়ে আরোহী বলে উঠল, থাপড়াইয়া দাঁত ফেলে দেবো ফাজিল। বেশি কথা বললে আমি বলছি না আমার সাথে যাবি। ঠিক আছে। নীরব গালে হাত দিয়ে বলল। তখন আবারও আরোহীর আম্মু আরোহীকে ডাকলো। তখন তাড়াতাড়ি আরোহী হাত পায়ের বাঁধন খুলে দিয়ে নীরবকে নিয়ে তার আম্মু আব্বুর রুমে গেল। যাওয়ার পর নীরবকে দেখতে পেল কিসের কাগজপত্র নিয়ে বসে আছে। ভালো করে দেখে কিছুটা বুঝতে পারলো জমি জমার হয়তো কাগজপত্র। তখন আরোহীর আব্বু বলল। নীরব কাছে যাওয়ার পর বলল, কি হয়েছে? এইগুলো কিসের কাগজপত্র বুঝলাম না তো। তারপর নীরব আর কিছু না বলে না পড়ে কিছুই সঙ্গে সঙ্গেই সই করে দিল সব। সই করার সময় একবার লক্ষ্য করে দেখছিল আরোহীর আম্মু এবং আব্বু দুজনের চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলছে। নীরব তেমন গুরুত্ব না দিয়ে সই করে বলল। তখন আরোহীর আম্মু বলে উঠল, নীরব বাবা, তুই গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, কলেজে যাওয়ার সময় হয়েছে। আমি খাবার দিচ্ছি, রেডি হয়ে আয়। তারপর নীরব আর আরোহী সেখান থেকে চলে আসলো। কিছুটা সন্দেহ হলো নীরবের। এখন তো জমি কোনো কেনার কথা নয়, কিন্তু তেমন গুরুত্ব না দিয়ে রুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিল। রেডি হয়ে খাবার খাওয়ার জন্য আসলো। আরোহীও চলে আসলো। খাবার খেয়ে আরোহী আর নীরব বের হলো বাসা থেকে। তখনই আবির বাইক নিয়ে আসলো আর এসে বলল, কেমন আছো আপু? এই তো ভালো। বাহ, বাইকটা তো সামনে থেকে সুন্দর। দেখতে হবে তো, নীরবের পছন্দ বলে কথা। যাই হোক, চলো।
দুজন একসঙ্গে বাইকে ওঠাও। না, আজ আর না, আরেকদিন যাব। তুমি যাও, তুমি যাও, আমি আর নীরব রিক্সা দিয়ে আসছি, এক রিক্সা দিয়ে যাব। ও আচ্ছা, এই কথা, ঠিক আছে। আবির মুচকি হাসি দিয়ে চলে গেল। ওইদিকে নীরব চুপটি করে সে ভাবছে তখনকার কথা। আরোহীর আম্মু আব্বু দুজনের চোখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছিল কেন সই করার সময়। মনে হচ্ছিল দুজনের চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলছিল। ব্যাপারটা মোটেও ভালো মনে হচ্ছে না এখন তার কাছে। হঠাৎ জমি জমা তো কেনার কথা না, তাহলে কেন সই নিল, কিসে সই নিল? আর তারই বা শুধু একা সই নিল কেন? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন নীরবের মাথায়। তখনই আরোহী হালকা করে আস্তে নীরবকে একটা ঘুষি মারলো বুকে আর বলে উঠল, কি রে, রিক্সায় ওঠ। কি ভাবছিস এত? ওইদিকে কখন যে আরোহী রিক্সা নিল, আবির চলে গেল। নীরব তা দেখেই নি। তারপর নীরব কোনো কথা না বলে রিক্সায় উঠে বসলো। বসার পর আরোহী উঠে এসে পাশে বসলো। বসার পর নীরবের হাতটা শক্ত করে ধরে হালকা করে ঠোঁটে একটা চুমু খেয়ে কাঁধে মাথা রাখলো। তখনই নীরব বলে উঠল, হয়েছে, কি করছো? রাস্তাঘাটে রিক্সা এইগুলা? দেখছিস না কি করছি? চুপ করে থাক। হাতটা ছাড়ো, দূরে যাও। এই হাতটা ছাড়ার জন্য তো ধরি নাই। এই হাত আমি সারা জীবন ধরে রাখবো, কখনো ছাড়বো না, দূরে যেতে দিব না আমি আমার থেকে। এই বলে নীরবের হাতে চুমু দিয়ে আবারও বলতে শুরু করলো, দেখবি একদিন চুল পেকে যাবে তোর, শরীর হারাবে শক্তি, চোখে মুখে ছড়িয়ে পড়বে বয়সের রেখা। তুই হয়তো তখন ঠিকভাবে হাঁটতে পারবি না, কিংবা কথা বলতেও সময় লাগবে অনেক, কিন্তু আমি থাকবো হাতে হাত রেখে, পায়ের পাশে বসে, তোর প্রতিটি নিঃশ্বাসের সাথী হয়ে। তুই আজ আমাকে না বুঝলেও আমি জানি একদিন তুই ঠিকই বুঝবি। এই অদৃশ্য ভালোবাসা, এই নিঃশব্দ প্রতীক্ষা, এই গভীর প্রতিজ্ঞা, জীবনের শেষ প্রান্তেও আমি একা ছাড়বো না তোকে। তুই আমার শুধু, আর আমি হব তোর শেষ আশ্রয়। এই বলে আরোহী নীরবের কাঁধে মাথা রেখে চুপটি করে চোখ দুটো বন্ধ করে হাতে হাত রাখলো। তারপর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা ফেলে বলে উঠল, এত ভালোবাসার লোভী আমি কেন হলাম তোর? এই লোভে রাগ হয়, জেদ হয়। আমারে আগলাইয়া রাখলে তোর কে হয়? আগলাইয়া রাখলে তো আমি শান্ত থাকি, এলোমেলো হই না, এমন পাগলামি করি না। কেন বুঝিস না? এরপর আর আরোহী কিছুই বলল না। চুপটি করে নীরবের হাতটা ধরে কাঁধে মাথা রেখে চোখ বুঝে রইল। নীরবের কলেজের কাছাকাছি যেতেই আরোহী তখন নীরবকে চুপচাপ হয়ে থাকতে দেখে বলে উঠল, আর কত চুপ করে থাকবি? ভালোবাসতে পারিস না আমায়? দিন দিন তোর প্রতি মায়া তো বেড়েই চলেছে। জানি না এর শেষ পরিণতি কি আছে আমার কপালে। কিরে, কিছু তো বল। সারাটা রাস্তায় একটা কথাও বললি না, কিছু তো একটা বল যাওয়ার আগে। বলতে না বলতেই নীরবের কলেজের সামনে চলে আসলো। তখনই রিক্সা থামিয়ে নীরব রিক্সা থেকে নেমে গেল। তা দেখে আরোহী আবারও বলে উঠল, এখনো চুপ করে থাকবি? তুই কি আমায় একটুও ভালোবাসিস না? জবাবে নীরব তখন মুচকি একটা হাসি দিয়ে বলে উঠল, চুপ থাকা মানুষের গল্পে অনেক কথা লুকিয়ে থাকে। এই বলে নীরব চলে যেতে লাগলো। তখন আরোহী পিছন থেকে বলে উঠল, কি বললি তুই? আবার বলতো। ঠিক বুঝলাম না তোর কথার আগামাথা কিছুই। নীরব আর কিছুই না বলে দ্রুত কলেজের ভিতরে চলে গেল। আর আরোহী এদিকে বলে উঠল, কি বললো? কিছুই তো বুঝলাম না কথার আগামাথা। এদিকে নীরব ভিতরে যেতেই দেখতে পেল আবিরকে। আবিরের কাছে যাওয়ার পর বলে উঠল, কিরে, একা একা ঘুরছিস কেন? তো কি করব, আমার তো আর তোর মতো প্রেমিকা নাই যে রিক্সা করে ঘুরবো। দূর বেড়া, কি যে বলিস না। আমার আবার প্রেমিকা কই থেকে আসলো? কেন আরোহী আপু? আরোহী আমার প্রেমিকা হলো কি করে শালা? ও আমার ফুফাতো বোন হয়। কতবার না তোকে বললাম। হয়েছে, আর মিথ্যের আশ্রয় নিতে হবে না। আবার নিজ চোখে দেখা, কি ভালোবাসা। দুজনে হাতটা ধরে একসঙ্গে পাশাপাশি রিক্সায় বসে চুম্মাচুম্মি করতে করতে কলেজে আসা, আর বলে আমার নাই। তার প্রতি কোনো ভালোবাসা শালা মিথ্যুক। আচ্ছা, তুই দেখলি কি করে? বাইকটা থামিয়ে সিগারেট কিনতে দাঁড়িয়েছিলাম, তখনই তোদের এই সিনেমাটা দেখেছিলাম। দেখ, আমি কিন্তু কিছুই করিনি। যা করার জোর করে আরোহী করছে। আর তুই তো জানিস। দেখ ভাই, একটা পাগলও বুঝবে তোদের একসঙ্গে চলাফেরা স্টাইল মেলামেশা দেখলে, যে কেউ বুঝবে। তুই আর যাই বলিস না কেন মামা, আরোহের প্রতি তোর একটু হলে ভালোবাসা আছে, কিন্তু সেটা তুই প্রকাশ করতে পারছিস না। হয়তো একটা মেয়ে এত কিছু করবে আর তুই নিস্তব্ধ হয়ে আসিস, প্যারা সহ্য করছিস। এটা আরোহী না বুঝলে আমি বুঝতে পারছি মামা। চুপ থাকা মানুষের গল্পে অনেক কথাই লুকিয়ে থাকে, বুঝে গেছি। নীরব আর জবাবে কিছুই বলল না, কথা ঘুরিয়ে বলে উঠল, ক্লাসের সময় হয়ে গেছে, চল তো ক্লাসে যাই। আজ আইরা কথা। ঠিক আছে, চল। এই বলে
আবির আর নীরব ক্লাসে চলে গেল। এদিকে আরোহী ভার্সিটিতে গিয়ে তার বান্ধবীর সঙ্গে কথা বলছে নীরবের ব্যাপারে। তখন আরোহীর বান্ধবী আরোহীকে বলে উঠল, দেখ, এইভাবে একতরফা ভালোবাসা হয় না। আর কতদিন পাগলের মতো তুই? যতদিন পর্যন্ত এ দেহে প্রাণ আছে ততদিন অব্দি। এইভাবে আর কতদিন পাগলের মতো ভালোবেসে যাবি? যদি না সে তোকে ভালোবাসে? কতদিন বাঁচবো আমি জানি না, কিন্তু যতদিন বাঁচবো তাকেই ভালোবাসবো। একজন ক্ষুধার্ত ব্যক্তি যেমন আল্লাহর কাছে খাবার চায়, ঠিক তেমনি আমিও পাগলের মতো শুধু তাকে চাই। তোর মতো ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভাগ্য আর ভালো হলো কোথায়? যার কাছে একটু মানসিক শান্তি মিলে সেই মানসিক রুগী বানিয়ে দিচ্ছে শান্তি দেওয়ার বদলে। মৃত্যুর যন্ত্রণা থেকে মানসিক যন্ত্রণা অনেক কষ্টের, জানিস? আগে ভাবতাম মানুষ কিভাবে পাগল হয়, এখন নিজেই ওদের মতো হয়ে যাচ্ছি। ভালোবাসার ব্যাপারটা আসলেই ম্যাজিক্যাল। 1,47,670 বর্গ মাইল মানচিত্রে 20 কোটি মানুষের মাঝে কেবলমাত্র তার জন্যই ভেঙে চুরে প্রেম আসে। এই যে অদ্ভুত আর কি হতে পারে, তাই না? এই তো আমায় দেখ, দীর্ঘ 18টা বছর ধরে আমি মনে মনে ভালোবেসে আসছি। প্রকাশ করার পরেও আপন করে নিচ্ছে না। উপরওয়ালা কেন যে ওর প্রতি এতটা পাগল বানাইলো আমারে? ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, তবুও বুঝতে পারছে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোদের মধ্যে কি কি হয়েছে রে? সব চেষ্টাই করছি, কিন্তু বারবার দূরে সরিয়ে দিচ্ছে। শোন, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দেই, এটা শিওর কাজ করবে। তোর স্পর্শে যেহেতু তার রেসপন্স নেই, তোর ছোঁয়ায় যেহেতু তার বাধা নেই, তার মানে দুর্বল সেও তোর প্রতি আছে। শোন। তখন আরোহীকে কিছু একটা বলল তার বান্ধবী। তারপর তারা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে আরোহী ভার্সিটি থেকে বের হয়ে নীরবের ফোনে কল দিল। কিছুক্ষণ কল হওয়ার পর ফোনটা রিসিভ করলো। তখন আরোহী বলে উঠল, কিরে, কোথায় তুই? আয়, আমায় নিয়ে যা। আপু, একটা দরকারি কাজে এক জায়গায় আসছি। বাসায় যাবি না তাহলে? আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসছি। কি এমন কাজ শুনি যে আমায় রেখে চলে গেছিস? আর আবির কোথায়? আবির বাড়ি চলে গেছে। তুই যাও, আমার আসতে একটু লেট হবে। ঠিক আছে, এখন কিছুই বলবো না। আজ বাসায় শুধু আয় তুই। তোর আমার চেয়ে কি এমন কাজ বড় হয়ে গেছে, তাই দেখবো না। তোরে ধর্ষণ যদি না করছি আমি, আজ তাহলে আমার নাম আরোহী না। এই বলে আরোহী ফোন কেটে দিয়ে বাসায় চলে গেল রেগে মেগে। আর এদিকে নীরব আরোহীর কথা শুনে ভাবছে, উপরওয়ালাই ভালো জানে আজ রাতে কপালে কি আছে। ধর্ষণের হুমকি দিয়ে দিছে সোজা, নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু না করে ছাড়বে না। আজ কি যে করি। কিরে শালা, তুই এত বড় বাটপার হইলি কেমনে রে? আমার সাথে বসে থেকে বলতিস আমি নাই? কিছুক্ষণ পর একটু এক জায়গায় যেতে হবে, রাত হবে ফিরতে, তাই বলছি। কোথায় যাবি? পরে বলবো, এখন না। তারপর নীরব আবিরের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল কোথায় যেন, কাউকে কিছু না জানিয়ে। আবির বেশ কয়েকবার জিজ্ঞেস করছে, জবাবে বলছি সে বলবে, তাই আর আবির জিজ্ঞেস করেনি কিছু। এইদিকে আরোহী নীরবের জন্য অপেক্ষা করতে লাগলো কখন সে বাসায় ফিরবে। আজ রাতে সে এমন কিছু একটা সে করতে যাচ্ছে নীরবের সঙ্গে, যা চিন্তা ভাবনার বাহিরে নীরবের। ওইদিকে সন্ধ্যা হয়ে রাত হয়ে আসলো, তবুও কোনো খোঁজ নেই নীরবের। আকাশে হঠাৎ মেঘ জমেছে, বাহিরে বাতাস বইছে, যে কোনো সময় হয়তো ঝড় বৃষ্টি হবে। কিছুক্ষণের মধ্যেই ঝড় হতে লাগলো। এদিকে আবির চিন্তিত, নীরবকে ফোন করে যাচ্ছে কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। সারাদিন কেটে গেল, রাতটাও বেশ অনেক হয়ে গেছে, একটা ফোন দিল না, তাই ফোন দিচ্ছে খোঁজ নিতে। যতই হোক বন্ধু খোঁজ নেওয়া এটা এক প্রকার দায়িত্ব। রাত আরো গভীর হলো, ঝড় থেমে গেছে কিন্তু বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ছে। রাত যত হচ্ছে সঙ্গে যেন আজ বৃষ্টিটা আরো বেড়ে যাচ্ছে, কিছুতেই থামছে না। ওইদিকে আবির নীরবকে কলে না পেয়ে ঘুমাতে যাওয়ার জন্য শুয়ে পড়ল। তখনই লক্ষ্য করলো জানালা খোলা। উঠে জানালা বন্ধ করতে গেল, হঠাৎ জানালা দিয়ে উকি দিতে রাস্তায় চোখ দুটো গেল। তখন দেখতে পেল তাদের বাসার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেছে আবির, সময়ের দিকে একটু তাকিয়ে দেখতে পেল রাত 2টা বাজে। এত রাতে কে আসতে পারে, চোর নয় তো? তখন ভালো করে লক্ষ্য করে দেখতে পেল এটা আর কেউ না, নীরব দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে তার বাসার গেটের সামনে। তখন জলদি আবির দৌড়ে নিচে চলে গেল, গিয়ে গেটটা খুলেই নীরবের কাছে গিয়ে আবির বলে উঠল, আরে বন্ধু, তুই এত রাতে আমাদের বাসার নিচে কি করিস? তোর কতগুলো কল দিয়েছি, ফোন বন্ধ কেন? কি হয়েছে তোর? তখন সঙ্গে সঙ্গে আবিরকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলে উঠল, এই দুনিয়ায় সবাই স্বার্থপর রে বন্ধু।
যাদেরকে বাবা মা ভাবলাম তারাই আজ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আবির কথাটা শুনে যেন বিশ্বাস করতেই পারছে না। কি বলছিস তুই এগুলো? হ্যাঁ ঠিক বলছি রে বন্ধু। আচ্ছা, বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে আয় তো শুনি কি হয়েছে। আর কান্না বন্ধ কর, পুরুষ মানুষের চোখে পানি মানায় না। এই বলে আবির হাতটা ধরে টেনে নীরবকে নিয়ে তার রুমে গেল। গিয়ে বলে উঠল, যা গিয়ে এই ভেজা কাপড় চোপড় আগে পাল্টে আয়। আমার একটা প্যান্ট শার্ট পরে নে, নয়তো ঠান্ডা লেগে যাবে। না থাক, আমি এমনি চলে যাব। যাবি মানে কোথায় যাবি? তখন নীরব চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আজ বড্ড মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, খুব মিস করছি তাদের। এই জন্য হয়তো উপরওয়ালা মা বাবার ভালোবাসা স্পেশাল করে রেখেছে। এই দুনিয়ায় প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট, পদে পদে পা ফেলতে গেলে অনুভব করা যায় মা বাবা ছাড়া পৃথিবীতে নিঃশ্বাস নেওয়া কতটা কঠিন। আমার তো মাও নাই, বাবাও নাই। কারে চিৎকার করে ডাকবো? দুঃখ কষ্ট পেলে কাকে বলবো? কে বা বুঝবে এতিমের কষ্ট? অন্তত দুঃখের কথাগুলো না হয় মা বাবার কবরের পাশে গিয়ে বলি, কেমন আছি এই স্বার্থপর দুনিয়ায়। তুই জানিস এখন কয়টা বাজে? বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। পাগল হয়ে গেছিস নাকি? এই ঝড় বৃষ্টি কিছুই না, যে ঝড় আমার ভিতরে বইছে। থাক না, ঝড় বৃষ্টির সমস্যা নেই, আমি যেতে পারবো। নীরব কান্না করে বলে উঠল। এই বলে নীরব নিশ্চুপ হয়ে নিস্তব্ধতায় কাঁদছে, যে কান্নায় তার রুহ অবধি কেঁপে উঠছে, ভেতর দিয়ে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আজ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছে না। তখন আবির বলে উঠল, এখন কাঁদিস কেন? বলছিলাম না বেশি গর্ব করতে নাই? সেদিন তো খুব গর্ব করে বড় বড় কথা বলছিলি, এই সেই কত কিছু। এখন না, গিয়ে গর্ব করে বলো আরো। নীরব নিচের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে কোনো উত্তর না দিয়ে বসে আছে। তখন আবির বলে উঠল আবার, আচ্ছা তুই যাবি ভালো কথা, আবার তো গিয়ে ভেজা কাপড় চোপড় পাল্টে আয় শুনি কি হয়েছে, তারপর না হয় যাবি। তারপর আবির জোর করে একটা প্যান্ট শার্ট নীরবের হাতে দিয়ে চেঞ্জ করে আসতে বলল। নীরব বাধ্য হয়ে আবিরে দেওয়া শার্ট প্যান্ট পরে আসলো। আসার পর বসার পর বলল, কি হয়েছে বলতো কাহিনী। এরপর নীরব ধীরে ধীরে বলতে শুরু করলো। একজন বাবা যিনি তার সন্তান পৃথিবীতে আসার আগেই, এক নজর না দেখার আগেই ভবিষ্যতের চিন্তা করে তার সন্তানের ভবিষ্যতের জন্য আগে থেকেই জমা শুরু করে দিয়েছিল টাকা। আরেকজন গর্ভধারিণী মা সন্তানের মুখ থেকে ঠিকমতো মা ডাকটা না শুনবার আগেই বাবার বাড়ি থেকে পাওয়া সব সম্পত্তি লিখে দিয়েছিল সন্তানের নামে জন্মের পর। ছেলেটা খুবই ভাগ্যবান, কিন্তু উপরওয়ালা তার বাবাকে জন্মের আগেই নিয়ে গেলেন দুনিয়া থেকে। মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে দিলেন জন্মের বছর খানেকের মধ্যেই। জন্মের পর দুনিয়া থেকে নিয়ে গেলেন একে একে সবাইকে। অবুঝ শিশুটাকে উপরওয়ালা বুঝ হওয়ার আগেই এতিম করে দিল। বাবা মা তারা তাদের সন্তানকে স্নেহ, ভালোবাসা, আদর যত্ন করতে না পারলেও, লালন পালন করতে না পারলেও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ সম্পত্তি ঠিকই রেখে গিয়েছিল ভবিষ্যতের জন্য। কিন্তু তারা এটা জানে না তাদের এই হতভাগা এতিম ছেলে এইগুলো কিচ্ছু চায় না, শুধু তাদেরকে চায় এখন অর্থ সম্পত্তির চেয়ে বাবা মা থাকা জরুরি। ভাত তো দুবেলা ভিক্ষা করে হলেও খাওয়া যাবে, কিন্তু মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলে সারা জীবন ভোগাবে। হ্যাঁ একদম ঠিক। বুঝ হওয়ার আগেই এতিম করে দিল উপরওয়ালা। না পেলাম বাবার ভালোবাসা, না পেলাম মায়ের ভালোবাসা, সব হারিয়ে রাস্তাই হলো ঠিকানা। যখন সবার ঈদে বাবা নতুন কাপড় নিয়ে আসতো, তখন এক কাপড়েই আমার দিন কাটতো। কে দিবে নতুন কাপড়? সবার বাবা নতুন কাপড় নিয়ে আসলেও এই ছেলেটার জন্য বাবা তো আর নিয়ে আসবে না, কারণ বাবাই তো ছিল না। একটু থেমে নীরব চোখের পানি মুছে বড় করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, মাঝে মধ্যে দেখতাম সবার মা কত সুন্দর সুন্দর খাবার রান্না করে খাইয়ে দিত, আর আমার মাই তো নাই দুনিয়াতে, কে খাইয়ে দিবে? সবাই যখন ঈদের দিন নামাজ শেষে বাড়ি ফিরে বাবার থেকে সালামি নিত আর মায়ের হাতে রান্না করা সেমাই খেত, সে সময় আমি বাবা মায়ের কবরের পাশে গিয়ে চিৎকার করে কাঁদতাম। এই জন্যে কি জন্ম দিয়েছিল? ঈদের সবাই মা বাবাকে নিয়ে কত আনন্দ ফুর্তি করত, আর আমি মা বাবার কবরের পাশে গিয়ে চিৎকার করে কাঁদতাম, রাস্তাঘাটে ঘুরতাম। এতিমের ঈদও নাই, উৎসবও নাই। যার মা নাই, বাবা নাই, সেই বুঝে না থাকার যন্ত্রণা। তখন আবির বলে উঠল, বন্ধু পুরোনো কথা মনে করিস না, আরো কষ্ট পাবি, বাদ দে পুরোনো কথা। তখন নীরব মাথা নেড়ে বলতে লাগলো। তখন আবির বলে উঠল, জন্মের পর বাবা তার সন্তানকে না দেখে যেতে পারলেও বাবা ঠিকই তার সন্তানের
চিন্তা করে ভবিষ্যতের জন্য রেখে গিয়েছিল টাকা। গর্ভধারিণী মা তার সন্তানের মুখ থেকে ঠিকমতো মা ডাকটা না শুনতে পারলেও যাওয়ার আগে লিখে রেখে গিয়েছিল সম্পত্তি। আর তাদের সন্তান না পেল মায়ের ভালোবাসা, না পেল বাবার ভালোবাসা, না পেল স্নেহ, ভালোবাসা, আদর। রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল, কেউ একবেলা দোকান ছাড়া রুটিও দিত না। কে দিবে এতিমকে? যারা দেওয়ার তারাই তো এতিম করে দুনিয়া থেকে চলে গেল। আর সেই সন্তান না পেল মায়ের ভালোবাসা, না পাইল বাবার ভালোবাসা। পেয়েছে অর্থ সম্পত্তি, দাদার বাড়ি, কিন্তু তার কাছে এইগুলার কোনো কিছুর মূল্য ছিল না। শুধু চেয়েছিল একটু মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। আর তখনই দূর সম্পর্কের ফুপু এসে বুকে টেনে নিল, নিজের ছেলের মতো করে রাখার কথা দিয়ে নিয়ে আসলো তাদের বাড়ি। ভালোবাসা, স্নেহ, যত্নের কমতি রাখেনি। তবে এটা যে কি কারণে ছিল জানা ছিল না। একটু ভালোবাসা পেয়ে হতভাগা মন গলে মা বাবা ভাবতে লেগেছিল, আর সেই সুযোগে অর্থ সম্পত্তি হাতিয়ে নিল। আচ্ছা 1 মিনিট দাঁড়া, কবে এগুলো করলো? কিছু জানলে কেমনি কি করে? আজ সকালে হঠাৎ করে ফুপু ফুপা ডেকে ঘরে নিয়ে গেল। যাওয়ার পর একটা জমি জমার কাগজে স্বাক্ষর করতে বলল। আমি কথা অনুযায়ী স্বাক্ষর করে দিলাম। তাদের কিছু আচরণে সন্দেহ হলো, তাই খোঁজ নিতে জমি জমার গেলাম। গিয়ে খোঁজ নিয়ে দেখি ফুপা সব সম্পত্তি দাদার বাড়ি নিজের নামে করে নিয়েছে। বলিস কি? বাবা রেখে যাওয়ার টাকাটা বাদে সবকিছু নিজেদের নামে করে নিয়েছে। আর যে জমি নিল সেটা দাদার বাড়িটার নিয়েছে। তার আগেই সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে। বিশ্বাস করো, তাতে আমার কোনো আফসোস ছিল না। আমার কাছে যদি একবার চাইতো সব দিয়ে দিতাম। আমার তো মা বাবা কেউ নাই, সম্পত্তি দিয়ে কি করব? তারাই তো ছিল আমার মা বাবার মতো। আমি তো তাদের কাছে কিছুই চাইনি, এমনকি পাগলের মতো ভালোবাসতে থাকা আরোহীকে তাদের ভালোবাসার জন্য আমার ভালোবাসা কোরবানি দিয়ে দিলাম। তার মানে তুই আরোহীকে ভালোবাসতি? যাই হোক, আমি শুধু তাদের ভালোবাসাটা চেয়েছিলাম। তারা যে ভালোবাসাটা নিজের সন্তানের মতো দিয়েছিল অর্থ সম্পত্তির জন্য লোভে পড়ে, আমি তো তাদের মায়ের মতোই বাবার মতো দেখতাম। সবকিছু জেনে শুনেও চুপচাপ বাড়ি যখন ফিরলাম, বাসায় যাওয়ার পর এমন কিছু ঘটবে আজকেই ভাবতেই পারিনি। কি হয়েছিল বল। তখন নীরব ঘটনা বলতে শুরু করলো। চলুন জানা যাক কি হয়েছিল নীরবের সঙ্গে। সবকিছু জানার পর যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় রাত 11টা বাজে ঘড়ির কাঁটায়। আমার অর্থ সম্পত্তি নিয়ে কোনো চিন্তা হচ্ছিল না। আমি শুধু সন্তানের মতো বিনিময়ে তাদের ভালোবাসা। তখনও মনে মনে চাইছিলাম যে ভালোবাসাটা রাস্তা থেকে নিয়ে এসে দিয়েছে। বাসায় গিয়ে যখন কলিং বেল বাজালাম, রোজকার মতোই আরোহী এসে দরজা খুলে দিল। ভেতরে গিয়ে লক্ষ্য করলাম আরোহী আজ গেঞ্জি গায়ে, প্যান্ট পরা। কিছু বলার আগেই হঠাৎ আচমকা ফোপা এসে হাজির হলো, আর এসেই বলে উঠল, এই একটু কাজ ছিল তাই লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই বলে নীরব ঘরে চলে গেল। জলদি যাওয়ার পর ভিজা জামা কাপড় ওয়াশরুমে রেখে তোয়ালে পিছিয়ে বের হতেই দেখতে পেল আরোহী নীরবের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তা দেখে নীরব বলে উঠল, আরে আরে, দরজা বন্ধ করলে কেন? জলদি খুলো, ফুপু ফুপা জেগে আছে, দেখলে খারাপ ভাববে। যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কি? শোন, তোর সাথে আমার কথা আছে। সর্বনাশ করছে শয়তান ছেড়ি, আগে ঘরের দরজাটা খুলে দাও। আগে আমার কথা শোন, তারপর। আচ্ছা ঠিক আছে, বলো। শোন, তুই আমার সেই মায়া, যে মায়া শেষ হওয়ার আগেই আমি শেষ হয়ে যাব। কতদিন বাঁচবো জানি না, কিন্তু যতদিন বাঁচবো তোকেই ভালোবাসবো। ভাগ্য তোর হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোর হাতে। তোর সিদ্ধান্তে আমরা দুজন এক হতে পারবো। বুঝলাম না কথা। ভালো দুজনকেই বাসি, এক তোকে দুই মৃত্যুকে। হয় আজ থেকে তুই আমায় ভালোবাসবি, আর না হয় সকালে জানাজায় নামাজ পড়তে পারবি। একজন ভিক্ষুকও কখনো দুইবারের বেশি ভিক্ষা চায় না। যতবার আমি তোকে তোর কাছে চেয়েছি, আমি তো ভিক্ষুকের চেয়েও বেশি বেহাইয়া হয়ে গেছি তোর ভালোবাসার জন্য। বারবার তোকে তোর কাছে ভিক্ষা চাইছি। আজ ফিরিয়ে দিলে দুনিয়া থেকে মনে করবে ফিরিয়ে দিচ্ছিস। সিদ্ধান্ত এখন তোর, কি বলবি বল? আমি আর পারছি না। নীরব কি বলবে নিস্তব্ধ হয়ে গেল, চুপটি করে রইল। তখন আরোহী বলে উঠল, কি হলো বল? তখন নীরব ধীরে ধীরে বলে উঠল নিচের দিকে তাকিয়ে, তোমাকে তো আমি বললাম আপু কেন, তারপরে তোমাকে তো আমি বললাম আপু কেন, তারপরে এমন পাগলামি করো? কারণ আমি পাগল যে তোর প্রতি, তাই।
আচ্ছা ঠিক আছে, আমায় কিছুদিন সময় দাও, ভেবে চিন্তে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিব। কিছুদিন না, আজকের মধ্যেই, এক্ষুনি, এই মুহূর্তে বলতে হবে। দেখো, জোর করে অন্তত ভালোবাসা হয় না। আর আমি এমন একটা সিদ্ধান্ত হুটহাট করে কিভাবে নেই, যারা নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছে, আমি অন্তত তাদের বিশ্বাস ভাঙতে পারি না। যদি তারা জানার পর আমার মতামতের বিরুদ্ধে যায়, তখন নানান ধরনের কথা উঠবে। বলবে দুধ কলা খাইয়ে কালসাপ পেলেছি এতদিন। তাই একটু সময় দাও, ভেবে চিন্তে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিব। কি করা যায়, যেটা ভালো হবে সেটাই করব। অপেক্ষা জিনিসটা আমার এখন একদম অপছন্দ হয়। এখন এই মুহূর্তের মধ্যে বলবি, না হয় সকালে দরজা ভেঙে আমার লাশ বের করবি। তুই ভালো করেই জানিস আমার কথা তীরের মতো সোজা। একটু বোঝার চেষ্টা করো। এত কিছু বুঝতে চাই না, জলদি বল। না, আজ না, কিছুদিন পর। বলবি না তাহলে এখন? না। এমনিতেই বাইরে বৃষ্টি, তারপর আবার প্রিয় মানুষ তোয়ালা পেঁচিয়ে সামনে দাঁড়িয়ে। দেখ, কন্ট্রোল হারালে ব্রেক ফেল, আর ব্রেক ফেল হলে ধর্ষণ। জলদি বল। উফ, ভুলে গিয়েছি। ওয়াশরুম থেকে বের হয়ে কথা বলতে বলতে মেয়ে কি আমি না সে হুমকি দিচ্ছে। এই বলে নীরব জলদি শুকনো কাপড় পরে নিল। তখন আরোহী বলে উঠল, বলবি না তো? এই বলে আরোহী সঙ্গে সঙ্গে গেঞ্জিটা খুলে ফেলে দিয়ে ধীরে ধীরে নীরবের কাছে এগিয়ে যেতে লাগলো। তা দেখে নীরব সঙ্গে সঙ্গে চোখ ধরে বলে উঠল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এখনো বিয়ে বয়স হয়নি, কি করছো? হয়ে যাবে বিয়ের বয়স এক্ষুনি। আচ্ছা শুনো, আগামীকাল তোমার উত্তর পেয়ে যাবে। আজকের রাতটা সময় দাও প্লিজ, আর গেঞ্জি পরো প্লিজ 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 প্লিজ। সত্যি বলছিস তুই? হ্যাঁ, সত্যি বলছি। যাক, বান্ধবীর বুদ্ধিতে কাজ হলো তাহলে। মনে আছে আরোহীর বান্ধবী ভার্সিটিতে বসে কিছু একটা পরামর্শ দিয়েছিল? এই সেই পরামর্শ, বুদ্ধি শিখিয়ে দিয়েছিল। যাই হোক, গল্পে ফেরা যাক। তখন আরোহী বলে উঠল, ঠিক আছে, আর লজ্জা পাওয়ার কি আছে? চোখ বন্ধ করলি কেন? বিয়ের পর তো এমনিতেই ফ্রিতে মুভি দেখতে পারবি। এই বলে হাসতে হাসতে আরোহী তখন গেঞ্জি পরে নিল। আর নীরব বলে উঠল, এখন যাও তো, আর বিরক্ত করো না আপু। ঠিক আছে, যাচ্ছি। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে আপু বলবি না, হয় আরোহী বলবি, আর না হয় বউ ডাকবি। তখন নীরব দরজা খুলে ঘর থেকে বের হয়ে গেল। পিছন থেকে আরোহী বলে উঠল, আগামীকাল সকালে যেন উত্তর পাই আমার। নীরব কিছু না বলে সোজা খাবার টেবিলে চলে গেল। গিয়ে দেখতে পেল তার ফুপু ফুপা বসে আছে খাবার রেডি করে। তখন নীরবকে ফুপু বলে উঠল, আয় বাবা, বসে পড়, তোর জন্য অপেক্ষা করছিলাম। আজ তোর পছন্দের গরু মাংসের কালাভুনা রান্না করছি। তখনই আরোহী আসলো আর এসে বলে উঠল, মা, আজ তুমি খাইয়ে দাও তো, আমি অনেকদিন হলো তোমার হাতে খাই না। ঠিক আছে, বসে পড়, একটা কাজ করছি, তোদের দুজনকেই খাইয়ে দিচ্ছি। ঠিক আছে। এদিকে নীরবের বেশ সন্দেহ হতে লাগলো। হঠাৎ রাতে এত ভালো খাবার রান্না করবে কেন, নিজ হাতে খাইয়ে দিবে? তখন আরোহীর আম্মু ভাত নিয়ে মেখে এক নলা আরোহীর মুখে দিয়ে নীরবকে দিল। কখনো হয়তো নীরবের তার মায়ের হাতে খাওয়া হয়নি। ফুপুর হাতেই মায়ের মতো খেয়ে বড় হয়েছে। যতবার খেয়েছে মায়ের কথা ভেবে কান্না করছে। আজকেও তাই ভাত মুখে নিয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তখন আরোহীর আম্মু বলে উঠল, এই বোকা ছেলে আবারও কাঁদছে। এই বলে আঁচল দিয়ে চোখের পানি মুছে বলে উঠল, কাঁদিস কেন বোকা ছেলে? আমি কি তোর মা নই? নীরব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন আরোহীর আম্মু বলে উঠল, তাহলে কাঁদছিস কেন? একদম কাঁদবি না বলে দিলাম, চুপচাপ খা। তারপর চুপচাপ খাবার খেয়ে নিল। আরোহীর আব্বু সঙ্গে ছিল, খাওয়ার সময় কোনো কথা বলেনি। খাওয়া শেষে বলে উঠল। তখন আরোহী বলে উঠল, আব্বু, বাইরে তো বৃষ্টি, কি করবে গিয়ে এখন? ঠিক আছে, তবে দুজনেই সাবধানে যেও। তার উপর নীরব ঘর থেকে ছাতা বের করে দুজনে মিলে ঘরের পিছনের দিকে গেল। সেখানে একটু ফাঁকা জায়গা, অপ্রয়োজনীয় জিনিস রাখা হয় আর বাড়ির বিদ্যুৎ লাইন আছে, তবে সেটা নিরাপদ মতোই। যাওয়ার পর দেখতে পেল কিছুই নাই। তখন নীরব বলে উঠল, কোথায়? এখানে তো কোনো গাছের ডাল নেই। ফুপা কেন আসছেন? এই বলা মাত্র নীরবকে পিছন থেকে কেউ যেন মুখ চেপে ধরলো। তারপর সঙ্গে সঙ্গে হাত পা বেঁধে ফেললো। চোখে কাপড় বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দিল যাতে শব্দ করতে না পারে। নীরব চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু লাভ হলো না। লোক অনেক থাকা একটুও নড়াচড়া করতে পারলো না, কিছু বলতেও পারছে না। চিৎকার করার মতো অবস্থায় নেই। কে বা কারা তার সাথে এমন করছে দেখতেও পারছে না। চোখ বাঁধা, হাত পা বাঁধা, মুখে কাপড় ঢুকিয়ে রাখা। ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিল। তখনই শুনতে পেল আরোহীর আব্বু কাউকে ধীরে আস্তে করে বলছে। নীরব কথাগুলো শুনে যেন বিশ্বাস করতেই পারছিল না। তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, মুখে কাপড় গুজে দেওয়ায় পারছিল না। ফুপিয়ে নিঃশব্দে কেঁদে বলতে লাগলো মনে মনে নিজের সাথে,
সামান্য কিছু সম্পত্তির লোভে আজ জানে মেরে ফেলতে চাইছে মা তোর খোকাকে। এই দুনিয়াটা এতটাই স্বার্থপর। যাদেরকে নিজের মা বাবার মতো মনে করলাম, যারা নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছে, ভাবলাম তারাই আজ সম্পত্তির লোভে দুনিয়া থেকে বিদায় করতে চাইছে। তাহলে কি এতদিন তারা শুধুমাত্র সম্পত্তির লোভে পড়ে অভিনয় করছে ভালোবাসার? ভাবতেই ফুপিয়ে কেঁদে দিল নীরব। এদিকে আরোহীর আব্বুকে একজন জবাবে বলল। ঠিক আছে, কিন্তু ফেলে দিব কোথায় স্যার? ঠিক আছে। নীরব নিস্তব্ধে চিৎকার করে কাঁদছিল। হঠাৎ পায়ে ব্যথা অনুভব করলো, তাকে পায়ে মারা হচ্ছে। ব্যথায় চিৎকার দিতে পারছে না, মুখে কাপড় ঢুকিয়ে রাখা, তাই এক একটা আঘাতে নীরব চিৎকার করে মা বাবাকে ডাকছিল। আজ হয়তো তারা থাকলে আজ এই দিন দেখতে হতো না। মা নাই, বাবা নাই। নীরব বাঁচার আশা তখনই ছেড়ে দিল। কে বা বাঁচাবে তাকে? তখন নীরব কাঁদতে কাঁদতে মনে মনে নিজের সাথে নিজে বলে উঠল, এটা কেমন পৃথিবী! নিজ স্বার্থের জন্য মানুষ এতটা নিখুঁত অভিনয় করতে পারে জানা ছিল না। এক একটা আঘাতে নীরব লাফ দিয়ে উঠছে চিৎকার করে, তবু কারো দয়া মায়া হচ্ছে না। ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললো। কিছুক্ষণ পর লোকটা বলে উঠল, স্যার যে মাইর পড়েছে মনে হয় বেশিক্ষণ বাঁচবে। জ্ঞান হারিয়ে ফেলেছে মনে হয়। আপনি যান, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তখন চোখ থেকে বাঁধন খুলে দিল আর মুখ থেকে কাপড় বের করে দিল। কিছুক্ষণ পর বৃষ্টির পানি চোখে মুখে পড়তেই নীরবের জ্ঞান ফিরল। তাকিয়ে দেখতে পেল আরোহীর আব্বু দাঁড়িয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। তখন ঠোঁট কামড়ে নীরব ফুপিয়ে ব্যথায় কাঁদতে লাগলো। আর আরোহীর আব্বু বলে উঠল। নীরব ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখন আরোহীর আব্বু বলে উঠল, ঠিক আছে স্যার। কথা মতো লোকগুলো নিয়ে যেতে লাগলো। হাত পায়ের বাঁধন খুলে দিল তারা। তা দেখে আরোহীর আব্বু বলে উঠল, আপনি নির্ভয়ে থাকুন স্যার। যেই মার দিয়েছেন সম্ভব না দৌড়ে পালিয়ে যাওয়া। হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার পর দাঁড়াতেই পারছিল না নীরব। দাঁড়ানোর জন্য দাঁড় করালে নীরব ব্যথায় বারবার চিৎকার করছিল। তাই মুখে আবারও কাপড় ঢুকিয়ে দিল লোকগুলো। তখন আরোহীর আব্বু নীরবের গাড়ি ধরে বাসার সামনে নিয়ে গেল। গেটে হাঁটিয়ে যাওয়ার পর আরোহীর আব্বু নীরবের ঘাড় ধরে ধাক্কা দিয়ে লাথি মেরে গেটের বাইরে বের করে দেয়। তারপর সে সেখান থেকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর লোকগুলো যখন তাদের গাড়িতে উঠবে, তখনই হঠাৎ সেনাবাহিনীর গাড়ি কোথা থেকে জানি আসলো। রাস্তার সাইড দিয়ে নিয়ে যাচ্ছিল বিধায় দেখে ফেলেছিল সেনাবাহিনীর গাড়ি। আর গাড়ি থামাইতেই লোকগুলো দৌড়ে চলে গেল। বর্তমান তখন নীরব আবিরকে বলে উঠল, তারপর সেনাবাহিনী নিয়ে গিয়ে আমাদের সামনের হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। অনেক কথাই জিজ্ঞেস করছিল, নানান প্রশ্ন করছিল, কে বা কারা এমন আমার অবস্থা করেছে, মারছে ইত্যাদি। আমি চিনি নাকি? আমি জেনেও না করে দিয়েছি, কারণ লোভে পড়ে তারা অভিনয় করলেও আমি সত্যি বাবা মা হিসেবে ভালোবেসেছিলাম। এতিম তো, তাই অভিনয় বুঝতে পারিনি। মা নাই, বাবা নাই, তাদেরকেই সব মনে করতাম একটু ভালোবাসার জন্য। আর তারা সন্তানের মতো দয়া মায়া দেখিয়ে সম্পত্তি নিয়ে নিল। স্বার্থপর তারা। হয়তো আমি নই, তাদের ভালোবাসা মিথ্যা হতে পারে, আমারটা নয়। তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। শত আঘাতের পরেও এখনো বলবো তাদের ভালোবাসি। কিন্তু আজ তারা শুধু আমায় কাঁদায়নি, আজ আমার রুহু অবধি কাঁদছে। বলার অনেক কিছুই ছিল, বলবো না আজ, অন্য কোনো দিন হয়তো বলবো। আজ যাই রে বন্ধু। তখন আবির বলে উঠল, আমি তো লক্ষ্যই করিনি তোর শরীরে যে ব্যান্ডেজ করা। মানুষ এতটা জঘন্য খারাপ কেমনে হতে পারে ভাবতেই পারছি না। আরোহীর বাবা এতটা জঘন্য খারাপ কবে জানা ছিল না। সামান্য কিছু সম্পত্তি লোভে পড়ে একজন অনাথ এতিম ছেলেকে এনে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো ভালোবাসা দেখিয়ে এতদিন তাহলে মা বাবার অভিনয় করছে শুধুমাত্র সম্পত্তির লোভে পড়ে। ভালোবাসা, আদর, যত্ন রেখেছিল এই লোভে শেষ পর্যন্ত জীবনটাই কে নিতে চাইলো। এতটাই লোভী? তুই চিন্তা করিস না, আমি দেখে নেব। আমার বন্ধুর গায়ে হাত তুলেছে, এর পরিণতি কতটা ভয়ঙ্কর হয়ে দেখিস। থাক না ভাই, তারা তাদের মনের আশা পূর্ণ করে নিয়েছে। জবাব আমার দিতে হবে না। মনে রাখবি সবসময় একটা কথা, রূপে রূপান্তর। সময় কিন্তু জাদুকর। আজকে তোমার, কালকে আমার। পাপে জয়, পাপেই ক্ষয়। অতি পাপে মরণ হয়। সময়ও কিন্তু কথা কয়। তাই বলে কি হয়েছে, ছেড়ে দিবি? এই পাপের প্রায়শ্চিত্ত থাকে, একদিন দিতে হবে। আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম। তোর কিছু বলতে হবে না। শুধু যাওয়ার আগে এতটুকু বলে যাই, কথাগুলো কাউকে বলিস না। আমার সাথে যা হয়েছে নিজের মধ্যে গোপন রাখিস। আমাদের বন্ধুত্বের কসম। আবির নিস্তব্ধ হয়ে গেল নীরবের কথা শুনে। যে মানুষ তাকে সম্পত্তির লোভে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইলো, আর তাকেই কিনা কিছু না বলতে বাধা দিচ্ছে, কিছু না বলে ছেড়ে দিচ্ছে। তখন নীরব বলে উঠল আবিরকে, শুন বন্ধু, যাওয়ার আগে একটা কথা বলে যাই। একজন অনাথ এতিম ছেলের জন্য এই পৃথিবীতে জীবনযাপন করা
সত্যি কঠিন রে। মা বাবাই হচ্ছে একটা পৃথিবী, আর এই মা বাবা নামক পৃথিবী হারিয়ে গেলে তখন বোঝা যায় কতটা অসহায় এই পৃথিবীতে একটা এতিম ছেলে। হয়তো কথাটা থাকতে বুঝবি না, যখন না থাকবে তখন বুঝবি কতটা মূল্যহীন সবার কাছে। একদিন দুদিন তারপর সবার কাছে অমূল্যহীন হয়ে পড়বি। কথাটা মাথায় রাখিস, আমি নিজেই তার প্রমাণ। শোন, তখন নীরব একটু থেমে আবারও বলতে লাগলো। আমার বাবা মায়ের মৃত্যুর পর যখন দাদার কাছে ছিলাম তখন কতই না মানুষের ভালোবাসা দেখলাম। যখন দাদা মারা গেল সবই উধাও হয়ে গেল, কেউ আর দায়িত্ব নিল না। 1 সপ্তাহ সর্বোচ্চ রেখেছিল একজনের বাড়িতে, সারা জীবনের জন্য পারবে না, কারণ আমি অন্যের ছেলে বলে খাইয়ে পরিয়ে সময় নষ্ট ছাড়া তাদের কাছে আর কিছুই না। সবার মুখে এটাই শুনতাম, কারোর উঠানে ও জায়গায় হয়নি, মুখ ফিরিয়ে নিয়েছিল সবাই। রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, এক বেলার বেশি কেউ খাবার দেয়নি। কুকুরের মতো এইখানে ওইখানে যা পেয়েছি ক্ষুধাই খেয়েছি, কারণ আমার তো দুনিয়াতে কেউ নাই। মা বাবা থাকা কতটা প্রয়োজন তা থাকলে হয়তো বুঝবি না। না থাকার কারণে কতটা তীব্র যন্ত্রণা ভোগ করতে হয়, কতটা কষ্ট হয় তা একমাত্র এতিমরাই জানে। অর্থ সম্পত্তির চেয়ে মা বাবা থাকা জরুরি। হ্যাঁ, ঠিক বলেছিস। আজ থেকে সবকিছু মানুষ বা বাবার মূল্য বুঝে না। সমাজে এমন চিহ্ন বহু দেখা যায়, সামনে এক পিছনে আরেক। তোকে আর একটা কথা বলি, কখনো মা বাবাকে কষ্ট দিস না রে। দেখ না, আমার মা নাই, বাবাও নাই। চিৎকার করলে এখন চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নাই। অসুস্থ হলে সারা রাত জেগে সেবা যত্ন করার মানুষও নেই। বাবা নামক বটগাছের ছায়াটাও নাই। হারিয়ে গেলে কাঁদতে পারবি, কিন্তু কোনো লাভ হবে না। আফসোস, আমার হতভাগা পোড়া কপাল। যাই, পরিবার পাইলাম, একটু সুখ পাইলাম। তখনই তারা বুঝিয়ে দিল স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা বলতে কিছু নাই। হয় মরো, না হয় মেরে বাঁচো। মা বাবা ছাড়া দুনিয়ায় বেঁচে না থাকার মতোই জীবনযাপন করে যেতে হয়। এই বলে নীরব উঠে দাঁড়িয়ে বলে উঠল। যাই রে বন্ধু। তখন আবির জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলে উঠল। তোকে কি বলে যে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছি না, বাসা হারিয়ে ফেলছি। আজ তবে এতটুকু বলতে পারি, তোর পাশে সবসময় আছি, থাকবো। তারপর আবিরকে ছাড়িয়ে নীরব বলে উঠল। যাই রে বন্ধু। আমার বাড়িতে থাক না ভাই। না রে বন্ধু, আর কারোর কাছে আশ্রয় চাই না। আশ্রয় চাইতে চাইতে এই পর্যন্ত আসলাম জীবনের। এখন আর কারোর কাছেই আশ্রয় চাই না। এখন উপরওয়ালার কাছে একটু আশ্রয় চাই, দেখি তিনি দেন নাকি। বেঁচে থাকার ইচ্ছে নাই এই স্বার্থপর দুনিয়ায়। যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস চলছে বিষাক্ত মনে হচ্ছে আমার কাছে। হয়তো এটাই শেষ দেখা তোর সাথে। এখন মা বাবার সাথে গিয়ে একটু সময় কাটিয়ে তারপর মনের কথাগুলো বলে অজানা গন্তব্যে হাঁটবো। হারিয়ে গেলে ক্ষমা করে দিস। আবির নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি বা বলবে? ছেলেটা বড্ড ক্লান্ত। না আটকানো ভালো, আটকানোর মতো ক্ষমতা জেনে আর তার। তারপর নীরব মুচকি একটা হাসি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে লাগলো। তখন আবিরের হঠাৎ করে কিছু একটা মনে পড়ার পর বলে উঠল পিছন থেকে। তুই চলে গেলে আরোহের কি হবে? তাহলে যে মেয়েটা দীর্ঘ 18টা বছর ধরে ভালোবাসা পাগলের মতো, যে মেয়েটা তোকে পাওয়ার জন্য বেকুল হয়ে আছে, বারবার বেহায়ের মতো তোর কাছে ভিক্ষা চাইছে, সেই মেয়েটার ভালোবাসা কি কোনো মূল্য নেই তোর কাছে তাহলে? তখন নীরব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। তখন আবির আবার বলে উঠল। মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে মেয়েটাকে কেন কষ্ট দিবি? সত্যি তোকে অনেক ভালোবাসে, তুইও তো ভালোবাসিস। তাহলে আরোকে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যা, নতুন করে জীবন শুরু কর। তখন নীরব বলে উঠল। সম্ভব নয় রে আর বন্ধু। কেন সম্ভব নয় বলবি? আমি বড্ড ক্লান্ত আমার জীবন নিয়ে, তাই শান্তির একটা ঘুম চাই। আমি চাই না তার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাক, কারণ এই দুনিয়াটা আমার জন্য বিষাক্ত মনে হচ্ছে। ছোবল খেতে খেতে আমি মৃত্যুর দ্বার প্রান্তে। আমি এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আচ্ছা মানলাম তোর শান্তির নিঃশ্বাস প্রয়োজন। তোর কি মনে হয় আরোহী খুব শান্তিতে থাকতে পারবে, শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে তোকে ছাড়া? এই বলে আবির চুপটি করে রইল। তখন নীরবের উত্তর না পেয়ে আবারও বলে উঠল। যে মেয়েটা তোকে একটা ঘন্টা না দেখে থাকতে পারে না, কণ্ঠ না শুনলে মন স্থির ওই ছটফট ছটফট করতে থাকে, সেই মেয়েটা তোর কাছে মনে কি করে হয় থাকতে পারবে? তুই কি নিজের বিবেকের কাছে প্রশ্ন কর। প্রশ্ন করে উত্তর দেওয়ার মতো আর সময় নেই। আমি বড্ড ক্লান্ত, ব্যথার বার অনেক হয়ে গেছে।
সুখ তো সেই শিশুকাল থেকেই হারাইলাম, আর সুখ সইবে না এই দেহে মাটি ছাড়া এখন। আরোহীকে তুই কি বলবি তাহলে? একটা মেয়ে আমাকে অসম্ভব ভালোবাসার পরেও তারে আমি কষ্ট বাদে কিছু দিতে পারিনি। তুই শুধু এতটুকু বলে দিস, তোর সাথে দেখা বা কথা হলে জিজ্ঞেস করলে নীরব তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তাই সে ভালোর জন্য এইখানে চলে গেছে। এই বলে নীরব খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীরে ধীরে বের হয়ে চলে গেল চোখের পানি মুছতে মুছতে। আবির বেশ কয়েকবার পিছন থেকে আরোহীর সাথে নতুন করে জীবন শুরু করতে বলল, কিন্তু নীরব কোনো জবাব না দিয়ে চলে গেল। এদিকে নীরব বাইরে গিয়ে বৃষ্টিতে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, খোদা, আমি বড্ড ক্লান্ত এই স্বার্থপর দুনিয়ায়। তোমার কাছে কি একটু জায়গা হবে? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, একটু জায়গা দিও, পারলে আমার মায়ের পাশে বাবার পাশে শীঘ্রই দাও, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই বলে নীরব বৃষ্টিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে লাগলো। এদিকে আবির ভাবছে আরোহীর কথা। যদি মেয়েটা ঘুম থেকে উঠে এক নজর না দেখে, তার প্রিয় মানুষকে তখনই ব্যাকুল হয়ে যাবে এক নজর দেখার জন্য। যদি তখন খুঁজে না পায়, সারা বাড়ি তন্ন তন্ন করে ফেলে পাগল হয়ে যাবে। না দেখলে তোর মা বাবা বলবে না, তখন যদি আমার কাছে কোনো কিছু জানতে চায়, নীরবকে না পেয়ে যদি প্রশ্ন করে উত্তর কি দেবো আমি? আবির ভাবতে লাগলো নানান চিন্তায় আর সারা রাত ঘুমাতে পারেনি। সকালে তার মা এসে দেখে ছেলে বসে আছে, তখন তা দেখে বলে উঠল, কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলি না ডাকতেই? আজ ঘুমটা খুব ভোরে ভেঙে গেছে, মা আর ঘুম আসেনি। আচ্ছা বাবা, রাতে কি কেউ আসছিল নাকি? তুই বাহিরে গিয়েছিলি, গেট খোলা, দরজা খোলা দেখলাম। নীরব আসছিল মা, তাই দরজা খোলা বন্ধ করতে ভুলে গেছিলাম। এই জন্য তো বলি, এত সকালে কেন উঠে পড়লি? কোনো দরকারে আসছিল মনে হয়। তেমন কিছু না। তো কি? আবিরের আম্মু কিছু বলতে গেলেই হঠাৎ দরজার বাহির থেকে কেউ বলে উঠল, ভেতরে আসতে পারি কি? আবির তাকিয়ে দেখে আরোহী, তখন আবিরের মা বলে উঠল, আরে আরোহী মাঝে কতদিন পর আসলে, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো মা। তা আজ কি মনে করে আমাদের বাসায়? এই তো একটু আবির ভাইয়ের সাথে কিছু কথা বলতে আসছি, দরকারি তাই। আচ্ছা বসো, আমি চা বিস্কিট নিয়ে আসছি। এই বলে আবিরের মা চলে গেল। তখন আবিরকে আরোহী বলে উঠল, ভাইয়া তোমার ফোন বন্ধ কেন? কি জানি, দাঁড়াও দেখছি। তখন আবির মোবাইল ফোনটা খুঁজতে লাগলো। দেখতে পেল এক কোনায় পড়ে আছে বিছানার। তখন ফোনটা নিয়ে দেখতে পেল তার ফোনটা আসলেই বন্ধ। তখন আবির বলে উঠল, লক্ষ্য করিনি আপু, কখন যে বন্ধ হয়ে গেছে খেয়ালই করিনি। আচ্ছা যাই হোক, যেই কারণে আসছি, নীরব কি এখানে আসছিল বা কথা হয়েছে তোমার সাথে ফোনে? কেন, কি হয়েছে? সকাল থেকে ঘরে নেই, উঠে গিয়ে দেখি বিছানায় আর মোবাইল পড়ে আছে ঘরে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। মাকে জিজ্ঞেস করলাম, বললো জানে না। বাবাকে জিজ্ঞেস করলাম, বললো জানে না। আশেপাশে খোঁজাখুঁজি করে আসছি, নাই। সেই সকাল 6টা থেকে নেই, এখন প্রায় 9টা বাজে। তখন আবির লক্ষ্য করে দেখতে পেল আরোহীর কথার মধ্যেই থরথর করে কাঁপছে। তা দেখে আবির বলে উঠল, তুমি বসো আপু, চিন্তা করো না। তখন আরোহী বিছানায় বসে পড়ল। আরোহী কিছু বলতে যাবে, তখনই আবিরের মা চা বিস্কুট পানি ইত্যাদি দিয়ে আসলো। এসে বলে উঠল, নাও মা, খেয়ে নাও, এখনো তো রান্না হয়নি, এগুলো খেতে থাকো, নাস্তা হয়ে যাবে তার মধ্যে। তখন নাস্তা করে যেও, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আজ নয়, অন্য একদিন নাস্তা এসে করব। আবির ভাইয়ের সাথে কথা বলে চলে যেতে হবে আজ। ঠিক আছে মা, তাহলে চা বিস্কিটটা খেয়ে নাও অন্তত। আমি যাচ্ছি, তোমরা কথা বলো। এই বলে চলে গেল আবিরের মা। তখন আবির বলে উঠল, বিস্কুট নাও আপু। আবির বলার পরে আরোহী একটা বিস্কুট নিল। তখন আবির লক্ষ্য করলো একটা বিস্কুট নিতেই তার হাত শরীর থরথর করে কাঁপছে, মুখেই দিতে পারছে না। সে এখন কেমন করে নীরবের ব্যাপারে কিছু বলবে। এদিকে আরোহী বিস্কুট নিয়ে এক কামড় খেয়ে আর খেতেই পারছে না। তখন আবির বলে উঠল, কি হয়েছে আপু, মনে হচ্ছে নার্ভাস, এমন কাঁপছে কেন? না, আসলে সকাল থেকে নীরবকে দেখছি না তো, তাই আর কি। এতে চিন্তার কি আছে? আসার সময় শুনলাম গতকাল রাতে নাকি কিছু লোক একটা ছেলেকে আধমরা করে মেরে নিয়ে যাচ্ছিল। সেনাবাহিনীর গাড়ি দেখে থামাতেই পালিয়ে গেছে। ঘটনাটা কি আমাদের বাসার সামনেই ঘটেছে। এদিক সকাল থেকে ঘরে নেই, নীরব কোনো খোঁজ নেই। আজ সকালে আবার আমায় তার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা। সব মিলিয়ে একটু চিন্তার মধ্যে ডিপ্রেশনে আছি, ভেতরে ভয় ভয় হচ্ছে। একতরফা ভালোবাসা বোধহয় এমনই হয়,
একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে সেই ভালোবাসাকে অবহেলা করে। হায়রে মানুষ। নীরবের বা কি করার ছিল? ছেলেটা তো ওর দিক থেকে বড্ড ক্লান্ত। এই পৃথিবীতে বেঁচে থাকা আর এই দিক থেকে চিন্তা করতে গেলে আরো কি দোষ করলো যে তার ভালোবাসা পেল না? চাইলে তো নতুন জীবন শুরু করা যেত। তখন আরোহী আবিরকে নিস্তব্ধ চুপচাপ হয়ে থাকতে দেখে বলে উঠল, বলো না ভাইয়া, এখানে কি নীরব আসছিল বা তোমার সাথে কি কথা হয়েছে কোনো? কি যে বলি এখন? আরোহীর বাবার ব্যাপারে তো বলছে, কাউকে না বলতে তাহলে কি বলি? নীরব চলে গেছে যদি বলি এখান থেকে একবারে, তাহলে তো মনে হচ্ছে এই মেয়ের যা অবস্থা এখনই শেষ। কি যে করি এখন? আবিরকে চুপ থাকতে দেখে তখন আরোহী আবারও বলে উঠল, কি হলো বলো ভাইয়া, নীরব কি আসছিল? আসছিল। কোথায় কোথায় গেছে? যা বলার সত্যটা বলি, পরে যা হবার হবে। নীরব তো বলে গেছে দেখা হলে বা কথা হলে জিজ্ঞেস করলে বলতে। এদিকে আরোহী নীরবের কথা শুনে যেন প্রাণটা ফিরে পেল। তখন আবির বলে উঠল, চলে গেছে আবার এসে নীরব। কোথায় গেছে এত সকালে শয়তানটা? বলে যাবে না? মোবাইল ফোনটা তো অন্তত পক্ষে নিয়ে যাবে। গেছেটা কই? তখন আবির একটু চুপ থেকে বড় করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, নীরব এখান থেকে একবারে চলে গেছে। কোথায় গেছে কিছু বলে যায়নি। এটা শুনতেই আরোহী বসা থেকে দাঁড়িয়ে পড়ল, থরথর করে সারা শরীর কাঁপতে লাগলো। তখন বলে উঠল, মানে কি বলছো ভাইয়া? আমার সেটা বললো, সেটাই বলছি তোমাকে। নীরব তার জীবন নিয়ে বড্ড ক্লান্ত। সে এখান থেকে একবারে চলে গেছে। কোথায় গেছে কিছু বলে যায়নি। বেঁচে থাকতে পারে আবার নাও থাকতে পারে, কোথায় যা বুঝলাম। আবির যেই কথাটা বলে শেষ করলো অমনি আরোহী মুচকি একটা হাসি দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান হারিয়ে ফেলার আগে বলে উঠল, আমায় তুই আজ বিদায় দিয়ে যাসনি রে জান। পড়িয়ে দিয়ে গেছিস কাফন। এই দুনিয়ায় চিন্তার লাশ হয়ে বেঁচে থাকার আর কোনো মানে হয় না। হয়ে যাবো দাফন, হয়তো তুই করবি না, অন্য কেউ ঠিক সেই কাজ আজ করে দিবে। আফসোস একটাই রইল, জানতাম যদি শেষ দেখা তোর সাথে আমার গতকালের রাতে, তাহলে শেষবারের মতো প্রাণ ভরে দেখে নিতাম মৃত্যুর আগে। বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেললো আরোহী। এই জ্ঞান কি ফিরবে আদৌ, নাকি একেবারে হারিয়ে যাবে তা অজানা। হয়তো নাও ফিরতে পারে, আবার ফিরতে পারে। একজন একতরফা ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিয়েছে, আরেকজন জন্মের আগে বাবাকে হারিয়ে জন্মের পর মাকে হারিয়ে এতিম হয়ে দুঃখ কষ্টের ব্যথার ভার সইতে সইতে বড্ড ক্লান্ত হয়ে যখনই হাল ছাড়লো দুনিয়ার, তখনই কেউ একজন হাত বাড়িয়ে বুকে টেনে নিল। সন্তানের মতো করে লালন পালন ঠিকই করলো, তবে সম্পত্তি নিয়ে রাস্তার ছেলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল এতিমের সব রেখে। দ্বিগুণ ব্যথা দিয়ে তার ভালোবাসা যতটুকু ছিল তা কবর দিয়ে দিয়েছে। এখন নিজেকে কবর দেওয়ার জন্য বেরিয়ে গেছে। একজন ভালোবাসার মানুষের ভালোবাসার অভাবে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, আরেকজন বাবা মার একটু ভালোবাসার পাওয়ার আক্ষেপ না পাওয়ার জন্য আফসোস সব হারিয়ে বড্ড ক্লান্ত হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। জন্মের পর থেকেই মানুষ ভিন্ন ব্যথার সাথে জড়িত। জীবনের শুরুর পথে হাঁটতে গিয়ে কেউ হোঁচট খেয়ে ব্যথার সঙ্গে জড়িত, কেউ মাকে হারিয়ে, কেউ বাবাকে হারিয়ে, কেউ ধোঁকা খেয়ে, কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ বিশ্বাসঘাতকতার শিকার হয়ে কোনো না কোনো ব্যথার সাথে জড়িত। কিন্তু কারোর মায়ায় হোঁচট খেয়ে পড়ার মতো ব্যথার চাইতে ভয়ঙ্কর ব্যথা আর দ্বিতীয় কিছুই নেই। ঘুমন্ত বোবা কান্নায় যেমন কান্না করা যায়, শব্দ করা যায় না, চিৎকার করলেও লাভ হয় না। কারোর মায়ায় পড়ে ব্যথা পেলে দুনিয়ার কোনো ঔষধে কাজ হয় না, সারা জীবন বোবা কান্না করে যেতেই হয়। এটাই হচ্ছে এই ব্যথার স্পেশাল পাওয়ার। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর নেশার নাম মায়া, যে মায়া একবার কারোর প্রতি আসক্ত করে ফেললে কোনো ওষুধে ভালো করার ক্ষমতা নেই। দুনিয়ায় যদি না যার প্রতি মায়া জন্মায় সে পাশে না থাকে। এখন আরোহীর কি হবে তা অজানা, নীরবের কি হবে তা অজানা। দুজনেই মৃত্যুর দ্বার প্রান্তে, তাদের জীবনের গল্প কি এখানেই শেষ? চলুন একটু এগিয়ে যাই। 6 মাস পর। এই কে আপনি? না বলে বাসার ভিতরে যাচ্ছেন কেন? কাকে চাই? জি, এই বাড়িতে আবির নামে একটা ছেলে থাকে, তার কাছে। আবির আপনার কি হয়? বন্ধু হয়। আপনার নাম কি? নীরব। ও, ভিতরে যান। আপনার কথা একদিন বলেছিল এই নামে কেউ আসলে যেতে না বাধা দেয়। ভিতরে আছে আবির? হ্যাঁ আছে। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। তখন নীরবের ভিতরে যাওয়ার পর দেখতে পেল কেউ নেই। তখন আবিরের রুমের দিকে চলে গেল, গিয়ে দেখতে পেল দরজা খোলা রয়েছে। ভিতরে আবির কোথাও যাওয়ার জন্য তড়িঘড়ি করছে, রেডি হচ্ছে। তখন নীরব বলে উঠল, আবির। নীরব আবিরকে ডাকার পর পিছন দিকে তাকিয়ে আবির দেখতে পেল নীরব আসছে। সঙ্গে সঙ্গে খুশি হয়ে আবার মুখটা কালো করে ফেললো আর বলে উঠল। তখন নীরব একটু এগিয়ে গিয়ে বলে উঠল, বেঁচে আসিস তাহলে তুই? হ্যাঁ, বেঁচে আছি। অনেকবার চেষ্টা করেছি জানিস, আত্মহত্যা করার জন্য, পারলাম না রে।
তা কি জন্য এসেছিস? ব্যাকুল এই চোখগুলো চিৎকার করে কাঁদছে। কতদিন হয়ে গেল তাকে একটা নজর দেখি না। কোন মুখে এগুলো কথা বলছিস? তুই তো আর লজ্জা করে না? এখন দেখতে মন চাইবে কেন? নীরব নিশ্চুপ। আবির আবার বলে, এতটা ভালোবাসার পরেও তুই জানার পর ওই মেয়েটাকে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে রেখে গেছিস, বেহায়ের মতো, নির্লজ্জের মতো। তোর কাছে তোর ভালোবাসা ভিক্ষা চাইছে, আর তুই কি করলি? ফেলে চলে গেলি। আমি জানি, কিন্তু বিশ্বাস কর, হয়তো প্রকাশ করতে পারিনি, কিন্তু তার থেকে বেশি আমি তাকে বেশি ভালোবাসি। বেঁচে থাকার কোনো আশা ছিল না, কিন্তু তার ভালোবাসায় আমায় মৃত হতে দেয়নি। ও তাই বুঝি? চল আমার সাথে তাহলে। ওইখানে কিছু বলবো না, যা বলার সেখানেই গিয়ে বলবো। এই বলে আবির নীরবের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। বাইকে উঠ। ওঠার পর বাইকে করে নীরবকে নিয়ে সোজা আরোহীর বাসার সামনে নিয়ে গেল। যাওয়ার পর নীরবকে নিয়ে ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর আরোহীর বাবা মা নীরবকে দেখে অবাক। কিছু বলার আগেই আবির সেখান থেকে সোজা নিয়ে আরোহীর রুমের সামনে চলে আসলো। আরোহীর রুমের দরজা খুলে ভিতরে নিয়ে যাওয়ার পর দেখতে পেল পুরো রুমটা গুটগুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখন আবির রুমের লাইটটা অন করে বলে উঠল, দেখ তুই কি করেছিস। নীরব তাকিয়ে দেখতে পেল আরোহী খাটে শুয়ে আছে, পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা। তা দেখতেই যেন সারা শরীর কেঁপে উঠল তার। সঙ্গে সঙ্গে দুহাত পিছিয়ে গেল, ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। কি হয়েছে? লোহার শিকল দিয়ে পায়ে বাঁধা কেন? তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আজ এই অবস্থায় মেয়েটির। কতটা ভালোবাসলে মানুষ মানসিক শান্তির অভাবে মানসিক রোগী হয়ে রূপান্তর হয় জানিস? না জানলে দেখিনি। এই যে তোকে নিজের চাইতে বেশি ভালোবেসেছিল, তুই নিজেই দেখ ছেড়ে যাওয়ার পর কি হয়েছে। কতটা যন্ত্রণায় তাকে কাতর করেছে, কতটা কষ্টে তার দিন কেটেছে, কতটা ডিপ্রেশনে তার রাত কেটেছে, নির্গুম কতটা আঘাত তার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে, কতটা মানসিক চাপে আজ মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। কারণ শুধুমাত্র তুই, তোর জন্য এগুলো হয়েছে। নীরব কথাটা শুনতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল। তার ভিতরে যেন হৃৎপিণ্ডটাকে কেউ ছুরি আঘাতে ঝাঁঝরা করে ফেলছে। চোখ দিয়ে আপনা আপনি ঝরে পড়তে লাগলো পানি। তখন আবির বলে উঠল, মেয়েটা নিজের সবটা দিয়ে মন প্রাণ দিয়ে ভালোবাসলো, তুই তার ভালোবাসাকে গুরুত্বই দিলি না, চলে গেলি ফেলে। তোকে ভুলে যাওয়ার সাধ্য আছে কি তার? ভুলতে পারলে তো দীর্ঘ 18টা বছর ধরে তোকে ভালোবাসতো না। তোর কাছে তোর ভালোবাসা ভিক্ষা চাইতো না, শুধু চেয়েছিল একটু ভালোবাস, আর একটু মানসিক শান্তি বানিয়ে দিলি মানসিক রোগী। ভালোবাসলে কখনো কেউ ভালোবাসার মানুষকে ফেলে চলে যায় না। কথাগুলো বলতে বলতে যেন কেঁদে দিল আবির। নিজেও নীরব হাঁটু গেড়ে বসে নিচের দিকে তাকিয়ে নিস্তব্ধতায় আরোহীর দিকে তাকিয়ে কাঁদছে। যতই দেখছে তার রুহ অব্দি কেঁপে উঠছে। মনে হচ্ছে তার কলিজাটা কেউ ছিঁড়ে 2 ভাগ করে ফেলছে। সে সত্যি সেদিন ভুল করছে, আরোহীকে তার সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। কি করবে সে ভেবেই পাচ্ছে না, চিৎকার করে উঠল। তখন আবির বলে উঠল, জানিস যখন তুই চলে গেলি সকালে আরোহী আসছিল, আমি শুধু দেখছিলাম মেয়েটা সকাল থেকে তোকে দেখতে না পেয়ে তোর জন্য থরথর করে কাঁপছিল। কতটা ভিতরে ভয় ছিল, কতটা গভীর ভালোবাসা থাকলে এমন হয় জানিস? যখন শুনলো তুই চলে গেছিস, একবারে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছিল শুনেই। যখন জ্ঞান ফিরল, মেয়েটা নিজেকে শেষ করার জন্য উঠে পড়ে লাগেছিল। একটা মুহূর্তের জন্য যে দুনিয়ায় থাকতে চাইনি, কত বুঝেছি। বলছে নীরব আসবে নিশ্চয়। অনেক বোঝানোর পর তারপর থামলো সে। তারপর একটা কথা বলেছিল, আত্মহত্যা করব না, একদিন নিজের এমন ক্ষতি করতে সক্ষম হব যা দেখে তার রুহ অব্দি কেঁপে উঠবে, আফসোস করবে তা দেখে। দেখো জান, খুব শীঘ্রই আসছে এই দিন। এই বলে মেন্টালি উল্টো পাল্টা ব্যবহার করতে শুরু করছিল। কিছুদিন পর আর আজ এই অবস্থা। নীরব কথাগুলো শুনে বলে উঠল, কি করলাম আমি এটা? নিজের হাতে নিজের প্রিয় মানুষকে মৃত্যুর দ্বারপ্রান্তে রেখে গেলাম। সত্যি আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। আমি যে তাকে অনেক ভালোবাসি, এটা করা উচিত হয়নি। এই বলে নীরব তখন কাঁদতে কাঁদতে মাটিতে 2 হাতে আঘাত করতে লাগলো। নিজ হাতে একটা জীবন শেষ করে দিয়েছে। তারা ভালোবাসার মানুষটাকে নিজের হাতেই যেন মেরে ফেলেছে। তখনই সামনে ছোট্ট একটা পৃষ্ঠা উড়ে আসলো। লক্ষ্য করে দেখতে পেল সেখানে কিছু লেখাগুলো, আমি এমন একজন মানুষকে ভালোবেসে ফেলেছি যার হৃদয়ে আমার জন্য একটু অনুভূতি নেই, তার মনে আমার কোনো অস্তিত্ব নেই, অথচ সে আমার পুরো মনে, আমার প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভবে বাস করে। ভালোবাসা যে একতরফাও হতে পারে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি তো তার নামেই বাঁচি, অথচ সে একবারও আমার কথা ভাবে না।
এটাই বোধহয় একতরফা ভালোবাসার সবচেয়ে কষ্টের দিক। তাকে ঠিক কতটা ভালোবাসি, যতটা ভালোবাসলে তোরে পাওয়ার লাইগা বুকের ভেতর দুর্ভিক্ষ লাইগা যায়। মায়া হলো একটি নির্লজ্জ অনুভূতি যা মানুষকে কুকুরের মতো ঘোরায়। আমি হলাম তেমন, তার মায়ায় পড়ে নির্লজ্জ বেহায়া হয়েও ভিক্ষা চেয়েও তার ভালোবাসা পেলাম না। তবুও ভালোবাসি, ভালোবেসে যাবো যতদিন বাঁচবো। এইটুকু লেখা ছিল। তখন নীরব কিছু একটা ভেবে উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে আরোহীর কাছে গিয়ে লোহার শিকলটা খুলে নিজের হাতের সঙ্গে বেঁধে নিল লোহার শিকল। তারপর আরোহীকে কোলে তুলে নিল। কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে উঠল, যে মৃত্যু আমায় তোমার ভালোবাসার কাছে পরাজিত করছে, যে ভালোবাসা আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছে, সে মানুষটা আমায় ছেড়ে চলে গেলে আমি কি করে থাকবো? হয়তো প্রকাশ করতে পারিনি কতটা ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি তা তুমি দেখোনি। দেখতে পারবে এখন। আমি তোমাকে সুস্থ করব। লোহার শিকলটা শুধু তোমার পায়ে বাঁধা থাকবে। কেন আমার সঙ্গে জুড়ে নিলাম, বেঁধে নিলাম, নিজের সঙ্গে কথা দিলাম 1 সেকেন্ডের জন্য তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই বলে নীরব আরোহীকে নিয়ে বের হয়ে যেতে লাগলো। তখন আবির বলে উঠল, কিরে, কোথায় যাবি? নতুন করে জীবন শুরু করতে, নতুন ঠিকানায়। তবে শুন, যাবি যেহেতু যা। যাওয়ার আগে একটা কথা শুন। আরোহীর ব্রেন অতিরিক্ত টেনশনের চিন্তার জন্য বেশি প্রেসার পড়ার কারণে নির্ঘুম বহু রাত কাটানোর ফলে কাজ করা বন্ধ করে দিয়েছে। এই কাজ করে এই থমকে যায়, যার কারণে উল্টো পাল্টা ব্যবহার করে আরোহী এখনো পুরোপুরি ব্রেন আউট হয়নি। তুই চাইলে 1 মাসে সুস্থ করতে পারবি। সকালে ডাক্তার এসে ঘুমিয়ে ইঞ্জেকশন মেডিসিন খাইয়ে দিয়ে গেছে, তাই ঘুমাচ্ছে। যাবি যা, খুব যত্নে রাখিস, অনেক ভালোবাসে তোকে। হ্যাঁ, আর কোনো ওষুধ লাগবে না। আমি হলাম তার ওষুধ, চিন্তা করতে হবে না। আমি আমার জানকে সুস্থ করব। এই বলে আরোহীকে নিয়ে বের হয়ে গেল নীরব। আরোহীর বাবা মা দেখে কেন জানি বাধা দিল না। হয়তো বুঝতে পারছে তাদের মেয়ের সুখ শান্তি তাদের কাছে নয়, নীরবের কাছেই। নীরবকে তাই বাধা দিল না। নীরব নিজের হাতে লোহার শিকল ভালো করে বেঁধে নিয়ে কোলে তুলে যেতে লাগলো। আজ আর কোনো বাধা মানবে না। হারিয়ে ফেলেছিল একটুর জন্য, আর হারাতে দিবে না। 1 সেকেন্ডের জন্য, 1 পলকের জন্য নিজের কাছ থেকে দূরে রাখবে না। এক পাগল আরেক পাগলি। নীরব বাসা থেকে বের হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে লাগলো। তার পাগলিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো, আর ধীরে ধীরে যেতে লাগলো। কিছুক্ষণ পরপর ঠোঁটে কপালে চুমু দিতে লাগলো। সেও যে বড্ড ভালোবাসে। অবশেষে তাদের মিল হয়ে গেল, পূর্ণতা পেয়ে গেল, কিন্তু একটু অন্যরকম ভাবে সমাপ্ত।